একটি গণমাধ্যমে ওই খবর আসছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যে সেখানে গিয়ে তারেক রহমানের সাথে দেখা হবার একটা বার্তা বা একটা আলোচনা বা একটা কথা রয়ে যাচ্ছে। আসলে কি এরকম কিছু হতে পারে? ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছেন যে এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নাই। এরকম কোনো বাস্তবতা কি আছে, আপনাদের জানা আছে? অনেক ধন্যবাদ আপনাকে, এবং আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনার সাথে আজকে আমি প্রথম। আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করলেন এটা আমরাও জেনেছি। সম্ভবত সম্মানিত প্রধান উপদেষ্টা ওখানে যাচ্ছেন একটা অ্যাওয়ার্ডের বিষয়ে। গতকালকে যেটা ওনারা মানে আরেকটা নিউজ দিয়েছেন সেটা হচ্ছে ওই লুট হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও কিছু অগ্রগতি তারা আশা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এমন কিছু এখনো পর্যন্ত আমার জানা নাই, এবং অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট এটাতে দেওয়া হয়নি, দেওয়ার সুযোগও সেরকম নাই বলেই আমি মনে করি। দেখুন, এইটা যেহেতু লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বহুদিন ধরে এক্সাইলে আছেন এবং ইউকেতে মানে লন্ডন শহরেই আছেন, কাজেই এই ধরনের স্পেকুলেশন বা এই ধরনের মানে আলোচনা উঠে আসাটা খুব স্বাভাবিক, এ ধরনের ডিজায়ার থাকাটাও স্বাভাবিক। কিন্তু বাস্তবে মিটিংটা হবে কিনা তেমন কোনো আসলে এইটার ব্যাকএন্ডে কোনো তথ্য আমার কাছে আসলে নাই। আসলে কারো কাছে তাহলে এই তথ্য নাই, হলে হয়তো জানতে পারবো অথবা জানতে নাও পারতে পারি। হ্যাঁ, জানতে নাও পারতে পারে, এটাও সঠিক। তবে প্রধান উপদেষ্টা এই মুহূর্তে আমাদের দেশের সরকার প্রধান, তিনি কোথাও যাবেন, দেখা করবেন, সেটা জানা যাবে না। এমন কিছু হওয়ার প্রয়োজন বা কারণ তো আমি দেখি না। জি। মানে যখন জামায়াতের আমির গিয়েছিলেন দেখা করতে বেগম জিয়ার সাথে লন্ডনে, তখনও সেটি নিয়ে খুব মানে স্পষ্ট করা হয় নাই যে কি আলোচনা হয়েছে। সেটিও আমরা পরে জানতে পেরেছি, মানে ডিরেক্ট জানানোও হয় নাই যে আমাদের দেখা হয়েছে বা বৈঠক হয়েছে। আমি জামাতের আমিরের সাথেও আমার এই অনুষ্ঠানে কথা বলবার সুযোগ হয়েছিল, তাকেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু মানে খোলাসা করেননি কখনই যে আসলে কথাটা কি হয়েছে সেখানে আলোচনা। যাই হোক, আপনি তারেক রহমান দীর্ঘদিন ধরে আপনি বলছিলেন যে লন্ডনেই আছেন। সেখানে আমরা মানে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবকে এই প্রশ্নটিও করছিলেন যে তিনি আসলে কোন স্ট্যাটাসে আছেন। সেই পুরনো প্রশ্নটি এখন আবার সাংবাদিকের মাধ্যমে মানে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবকে এই প্রশ্ন তিনি করছিলেন। তো ভারপ্রাপ্ত সচিব তখন বললেন যে এই বিষয়ে তিনি জানেন না, লন্ডনের কেউ সম্ভবত এই বিষয়ে বলতে পারবেন। আপনারা কি আমাদের জানাতে পারেন যে আসলে তারেক রহমান কোন তিনি স্ট্যাটাসে? ওখানে রাজনৈতিক আশ্রয়ে গিয়েছিলেন। দেখুন, তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থী, তাকে এক্সাইল, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। ইট ওয়াজ নট আ চয়েস। একটা জিনিস মাথায় রাখতে হবে শারমিন, যে অনেক সময় আমরা শুনি অনেক শব্দ তার সঙ্গে ব্যবহার করা হয়। আপনি খেয়াল করুন যে সাবেক ফ্যাসিবাদী সরকার চলে গেছে, তারা কিন্তু পালিয়ে গেছে। তারা বাংলাদেশ থেকে সব ধরনের সরকারি সুবিধা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানিত জনাব তারেক রহমান, সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ক্ষেত্রে মানে বিষয়টা ছিল এন্টায়ারলি ভিন্ন। তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, তাদেরকে জোরপূর্বক মুচলেকা নিয়ে দেশ থেকে বের করে দেওয়ার প্রাণপণ চেষ্টা করা হয়েছে। সেই সময় যেটুকু ঘটেছিল, তিনি শেষ পর্যন্ত অনার্ড ছিলেন এবং তাই তিনি কোনো মুচলেকায় সই করেননি। কিন্তু তাকে যখন বের করে দেওয়া হয়, এটা ছিল একেবারে যে এক্সাইল বলে একটা শব্দ আছে, কিংবা বিতাড়িত বাংলাদেশ থেকে, সেই তৎকালীন সরকার তাকে বের করে দেয় এবং রাজনৈতিক আশ্রয় তাকে যুক্তরাজ্য সরকার তাকে এই রাজনৈতিক আশ্রয়টা প্রদান করেন। তিনি আজও কিন্তু লন্ডনে সেই যে যুক্তরাজ্য সরকারের দেওয়া সেই 2 রুমের আপনার ওই কি বলে ওই যে রাজনৈতিক আশ্রয় যারা পান তাদের বিশেষ আপনার এক ধরনের অ্যাপার্টমেন্ট আছে। তিনি কিন্তু আজও সেই অ্যাপার্টমেন্টেই আছেন, সেই রাজনৈতিক আশ্রয়ে রাজনৈতিক শরণার্থী হিসেবেই আছেন। তিনি কিন্তু তার কিন্তু কোনো বাংলাদেশ সরকার তার যেহেতু পাসপোর্টটা হল্ট করেছিল, উনি কিন্তু কোনো পাসপোর্ট নেননি। তিনি কিন্তু ওই যে হল্টেড একটা পাসপোর্ট, মানে তার যে জাতীয় পরিচয়, মানে বিদেশে তোরা পাসপোর্ট ইজ ইওর অনলি আইডেন্টিটি, বাংলাদেশের ভেতরে আপনার আইডি হচ্ছে আপনার ভোটার আইডি বা ন্যাশনাল আইডি, এটা তো বাইরে কাজ করে না। বাইরে তো ইওর পাসপোর্ট ইজ ইওর ইন্টারন্যাশনাল আইডি, ওনার ইন্টারন্যাশনাল আইডিটা হল্ট করা আছে এবং সম্ভবত এটা এখন প্রসেসে আছে কিংবা কাজ চলছে। এইটার আপডেটটা আমার জানা নাই, কিন্তু তিনি কিন্তু ওই যে রাজনৈতিক শরণার্থী হিসেবে আছেন। এটা নিয়েও আমরা নানা ধরনের কথা শুনি, এই জন্য আমি খুশি হয়েছি আপনি প্রসঙ্গটা তুলেছেন। এটা সকলের ক্লিয়ার হওয়া দরকার। আমাদের সৌভাগ্য যে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী একজন অত্যন্ত দক্ষ এবং একজন অত্যন্ত নামকরা মানে কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন টু বি এক্সাক্ট। ফলে
তিনি কিন্তু ওখানে অত্যন্ত ভালো একটা তার সরকারি জব আছে এবং সেটাতে তার কিন্তু আর্নিং খুব ভালো। তিনি চাইলে কিন্তু অন্যদিকে মুভ করতে পারতেন, কিন্তু সমাজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটা করেননি। তিনি ওই 2 রুমের অ্যাপার্টমেন্টেই সে রাজনৈতিক শরণার্থী পরিচয় ওখানে বসে এতদিন ধরে আছেন শুধুমাত্র এই দেশে মানে তার উপযুক্ত সম্মানের সাথে ফিরে আসেন। এজন্যই কি তাহলে মাহমুদা হাবিবা যে তিনি তাকে খুব সেখান থেকে বিদেশে সফর করছেন, সেখান থেকে আর কি অন্য কোনো দেশে যাচ্ছেন এরকম কিছু দেখা যায় না? এমনকি যুক্তরাষ্ট্রে যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামের একটা আয়োজন হলো, তখন তারেক রহমান সহ সিনিয়র বিএনপি নেতাদের কয়েকজনকে দাওয়াত করা হলো। যদিও প্রথমে বলা হয়েছিল ট্রাম্পের দাওয়াত, একটা বিভ্রান্তি হলো, পরে বলা হলো না এটি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের। সেখানে তিনি যে গেলেন না, এটি কি আসলে এই কারণে যে তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ে আছেন সেখান থেকে, এটি কি কোনো কারণ? কারণ তিনি কেবলমাত্র আপনি যদি খেয়াল করেন তিনি শুধুমাত্র মানে পবিত্র হজের জন্য যে কয়েকবার এসেছেন, তার একমাত্র ভিজিট হচ্ছে এই আপনার পিলগ্রিম ভিজিট, হ্যাঁ, হোলি পিলগ্রিম যে মানে পবিত্র হজের যে ভিজিটটা, এটা ছাড়া তিনি আর কোনো দেশে কোথাও কখনো যাননি। আমি বিশ্বাস করি তার প্রথম সফর মানে পাসপোর্ট সহ বাংলাদেশেই হবে, এবং এইটা আমার ব্যক্তিগতভাবে, আমাদের না সবারই। আপনি বলছিলেন যে পাসপোর্টের স্ট্যাটাসটা কি সেটি এখন আপনি জানেন না, কিন্তু তিনি দেশে স্ট্যাটাসটা হল্ট করা ছিল, মানে সাবেক সরকার করেছিল, কিন্তু এই সরকারের আমলে যেহেতু তার মামলাগুলো সবই প্রতিটা দিয়ে তিনি খালাস পেয়েছেন, আর কোনো আইনগত রিজনই নাই যে তার পাসপোর্টটা হল্ট করা বা রিনিউ করা হবে না। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা নিঃসন্দেহে এটার কাজও সম্পন্ন হয়েছে। তিনি তার পাসপোর্টটা বাংলাদেশি। তাহলে তিনি কেন ফিরছেন না মাহমুদা হাবিবা? এইটা অনেক জিজ্ঞাসিত, আপনারা নিশ্চয়ই অনেকবারই প্রশ্নের মুখে পড়েছেন। অবশ্যই এটা অনেক ধরনের জিজ্ঞাসা আছে, নিঃসন্দেহে নানা ধরনের জটিলতা এইটা এই ক্ষেত্রে প্রথম দিকে ছিল। আইনগত জটিলতা কাটিয়ে ওঠার পরেও কিছু মানে সেফটি এবং আদারওয়াইজ কিছু মানে সুনির্দিষ্ট প্রিকশন বিএনপি নিয়েছে এই ক্ষেত্রে। আমরা চাইলেই তাকে বা হয়তো এখন তিনি চেষ্টা করলে, এখন বা 1-2 মাসের মধ্যে খুব চেষ্টা করলে হয়তো মানে প্রসেসটা ওকে হয়ে গেলে উনি ঢুকতে পারতেন, কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক্সট্রিমলি কনসার্ন অ্যাবাউট হিজ সেফটি। এই জিনিসটা আপনি যদি কিছুদিন আগে দেখেন, আসলে সব কথা, রাজনীতির সব খেলা কিংবা রাজনীতির সব পরিকল্পনা কখনোই কিন্তু প্রকাশ্যে আসে না শারমিন। হ্যাঁ, মানে এমন অনেক ঘটনা ঘটে বা এমন অনেক ধরনের সিচুয়েশন ডেভেলপ করে, যেই সিচুয়েশন গুলো আসলে আমার মনে হয় না কখনো আমরা কোনোদিন টক শোতে ডিসকাসও করতে পারবো। বাট ইন রিয়েল সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওভারঅল সেফটি এবং বেস্ট টাইম হিসেবে আমরা যেটা মনে করি, অলরেডি গতকালকে আমির খসরু মাহমুদ চৌধুরী একটা হিসাব দিয়েছেন, ব্যক্তিগতভাবে এখন থেকে 90 দিন বা 100 দিন এরকম 3 মাস বা 3.5 মাসের মধ্যে আমরা তাকে বাংলাদেশে আশা করছি। মানে 3-3.5 মাসের মধ্যে তার যে নিরাপত্তা সংখ্যার কথা আপনারা বলছেন সেটি চলে যাবে, কেটে যাবে। জি জি, এবং এখানে ডেফিনেটলি হি হ্যাজ হিউজ সিকিউরিটি, হি হ্যাড ভেরি হিউজ সিকিউরিটি রিস্ক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে মানে যেই পজিশনে আছে, তাকে ব্যক্তিগতভাবে কতটুকু সিকিউরিটি মানে আমি বলতে চাইছি অফিসিয়াল সিকিউরিটি প্রোভাইড করা যাবে, সেটা একটা প্রশ্ন আছে। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকার নিজেও অনেক ধরনের মানে ইস্যু নিয়ে টালমাটাল অবস্থায় আছেন, কাজেই তাদের কাছ থেকেও তারা অবশ্যই অনেক বিষয়ই আমাদের প্রত্যাশিত মানে আমরা যেগুলো আহ্বান জানিয়েছি সেগুলোতে তারা প্রত্যাশিত সাড়া দিয়েছেন, অনেকগুলোতে তাদের সম্ভব হয়ে ওঠেনি, ফলে আমাদেরও অনেক মানে প্রিকশনের যে মেজার সেগুলো নিতে হয়েছে। কিন্তু এই নিরাপত্তা হুমকিটা কে বা কারা বা কিরকম নিরাপত্তা হুমকি তার জন্য? আগে যখন শেখ হাসিনা সরকার ছিল তখন না হয় স্পষ্ট একটা শত্রুতাপূর্ণ অবস্থা ছিল, এখনো কেন নিরাপত্তা সংখ্যা? আগে যেটা ছিল সেটা ছিল বাংলাদেশ সরকারে, বাংলাদেশে আসলে আপনাকে হয় তুলে নিয়ে যাওয়া হবে বা আপনাকে মানে ক্রস ফায়ারে দেওয়া হবে, ওই ধরনের ওপেন রিস্ক। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যতখানি ঝুঁকি, তারা এই মানে এত বিপুল পরিমাণ অর্থ সহ এত বিপুল পরিমাণ আমি কি বলবো অন্যায় করে যাওয়া, খুনি লোকজন সহ পালিয়ে যাওয়া শেখ হাসিনা ইজ মোর অফ আ থ্রেট। আপনি যাই বলেন না কেন, যে অর্থেই দেখেন না কেন, দেশের জন্য, ব্যক্তি বিশেষের জন্য, বিশেষ করে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আমরা তো এটা বিশেষভাবে বিবেচনায় রেখেছি। এবং আমরা যখন দেখি যে তারা আবার নতুন করে অপারেট করা শুরু করেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক আনরেস্টের পিছনে
পেছনে, অনেক অকারেন্সের পেছনে সরাসরি পালিয়ে যাওয়ার শক্তির হাত আছে, ইন্ধন আছে, কিংবা আর্থিক বিনিয়োগ আছে। আচ্ছা, মানে কাজে এই পালিয়ে যাওয়ার শক্তি যখন ছিল তখনও তারা থ্রেট ছিল, এখনো তারাই আসলে থ্রেট? যখন তারা ছিল তখন, আবারও বলি, প্রকাশ্য থ্রেট। অফকোর্স ওটা তো ছিলই, এটা তো গুম কমিশনের রিপোর্ট, আমি নিজে গুম হয়েছি শারমিন, আমার স্বামী সহ। কাজেই তারা কতখানি প্রকাশ্য থ্রেট ছিলেন, এবং সে প্রকাশ্য থ্রেটই বা বলে কি করে? আজকেও তো আমরা জানি না ইলিয়াস আলীর কি হয়েছে। আপনি দেখুন, আমরা কি জানি সুমন কি, আর্যতপাড়ার সুমন, তুলির মায়ের ডাকের তুলির ভাই, তার এক পরিবারের 6টা সন্তান, কাজিনসরা, এরা কি ফেরত এসেছে? এদের কার কার ভাগ্যে কি আচ্ছা, ঘটেছে জানি না। আপনার অভিজ্ঞতাটা একটু বলবেন, যদি আমি আজকে সেই বিষয়ে কথা বলার মতো ছিলাম না, তবু আপনার অভিজ্ঞতাটাকে একটু বলবেন। আপনি আপনার স্বামী সহ গুম হলেন, কিভাবে হলেন, তারপর কি হলো? এটা তো আসলে এটা নিয়ে এত ডিটেলস বলতে আমার ইচ্ছা করে না, তবু আমি আপনাকে বলি যে আমরা যখন নিরাপদ সড়ক আন্দোলন হয় তখন আমি কিছু স্টেটাস শেয়ার করতাম। আপনি যখন নিরাপদ সড়ক আন্দোলন 18-তে ছিলেন কিনা বাংলাদেশে, হ্যাঁ, ওই ছিলাম। সময় ছেলেরা আপনার মোটামুটি ভাবে রাস্তাগুলো দখল করেছিল। এই যে আজকের যে প্রজন্ম, যে প্রজন্মের হাতে বিতাড়িত হল, মানে নেতৃত্বে বা তারা সম্মুখ সারি যোদ্ধা হিসেবে যাদের মানে কি বলবো, নেতৃত্বে এত বড় একটা অভ্যুত্থান ঘটলো, এই এই ছেলেরা কিন্তু তখন নিরাপদ সড়ক আন্দোলন করেছিলেন। এরা তখন স্কুলের ছেলে ছিলেন, কলেজে ছিলেন, এই তরুণেরা। তো যাই হোক, সেই সময় আমরা স্ট্যাটাস শেয়ার দিতাম, স্ট্যাটাস শেয়ার দেওয়ার ডিফারেন্ট স্ট্যাটাস শেয়ার দিতাম। তখন উত্তরার রাস্তায় পুরো রাস্তাতে ছেলেরা, মানে বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক স্কুলের বাচ্চারা বিভিন্ন স্লোগান এবং তারা বসেছিলেন। ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মেলা। তো সবার পরিবারই, বাবা মারা গেছে, যে যা পেরেছে চিপস ফুড এগুলো নিয়ে গেছে তার বাচ্চা। আপনি দেখেন, আমাদের আমাদের এরা হচ্ছে প্রিভিলেজ চাইল্ড। আমাদের বাচ্চাদের কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে প্রিভিলেজ চাইল্ড বলতে হয়, কারণ তাদের বাবা একটা দুটো সন্তান ভালো স্কুলে পড়ে, আমরা তাদের পেছনে প্রচুর সময় এবং মানে সুবিধা তাদেরকে প্রোভাইড করি। তো বাবা মারা স্বাভাবিকভাবে উদ্বিগ্ন, ছেলেমেয়েরা রাস্তায়, কাজে তারা খাবার দাবার নিয়ে যেতেন। আমার মনে আছে, আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমরা প্রায় 15-16 জন সদস্য, আমরাও গিয়েছিলাম। এবং ওখানে ঘোরাঘুরি করার এক পর্যায়ে কোনো একটা ছবি আমার ওই সময় আমার পোস্ট করি আমার নাতির সাথে, যেটাতে এখন পর্যন্ত আমি ক্লিয়ার নাই। ছবিটা আমি ইনবক্সে পেয়েছিলাম, এটা পোস্ট আমার খুব একটা দেখা হয়নি। ওখানে কিছু স্লোগান লেখা ছিল, পুলিশ নিয়ে একটা স্লোগান ছিল। এরপরে আমি দেখলাম আমার এটা ভাইরাল হয়ে গেল, আমার এই ছবিটা। এবং এই ছবিটা তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি ছবিটা দিয়ে বললেন যে এই বিএনপির ইন্ধনে, এটা তো আসলে ছাত্রদের আন্দোলন নয়, এটা বিএনপির আন্দোলন, এই যে বিএনপির ইন্ধনে, এই যে বিএনপি নেত্রী, এই বলে। এইটা নাজমুল সোহাগ বলে একজন ছাত্রলীগের সভাপতি ছিলেন, তিনি সহ সেই সময় মারা গিয়েছেন এক বাপ্পি এমপি একজন ছিলেন, তরুণ একজন ভদ্রমহিলা। এইরকম আমার মনে, যতটুকু মনে পড়ে, 4,500 শেয়ার হয়েছিল। এবং প্রকাশ্যেই রাজশাহীতে, আমি রাজশাহীর মেয়ে, প্রকাশ্যেই তারা বলছিল যে আমাকে তুলে নেওয়া হবে, সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তখন ন্যাচারালি আমি চলে গেলাম ঢাকার বাইরে, আমি ছিলাম চিটাগাঙে। এবং 3-4 দিন থাকার পরে আমার অস্থির লাগতে শুরু করলো, আমি ভাবছি যে আমি ফিরে যাই। আমার হাজব্যান্ডকে বললাম, সে ঢাকা থেকে গেল আমাকে পিক করতে। দাউদকান্দি ব্রিজে যেখানে টোল দেওয়া হয়, ওইখানে যখন আমাদের গাড়ি এসে দাঁড়ালো, তখন 16-17 জন, মানে প্রথমে 2-3 জন, একজন এসে দরজায় নক করলেন সিভিল ড্রেসে। আপনি মনে রাখবেন সেটা দিনের বেলা, বেলা 1:30, এবং চারপাশে অন্তত 50-60টা গাড়ি, 2-3টা বাস। তো আমাকে বললো, আমি গ্লাসটা নামাতো মাত্র উনি গাড়ির ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। আমি সাথে সাথে বিপদ টের পেয়েছি, কিন্তু তখন তো আর গ্লাস তোলার কিছু নাই, তিনি ওই দরজাটা খুলে ফেললেন। আমি নামলাম, নেমে আমি তো বুঝে গেছি যে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে। আমার তখনও ধারণা দিস ইজ অ্যান অ্যারেস্ট। আমি বললাম, আপনার কাছে কি ওয়ারেন্ট আছে? আপনি 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 আপনার কাছে কি ওয়ারেন্ট আছে? আমি বারবার, এবং আই ওয়াজ ভেরি লাউড, আমি ইন্টেনশনালি লাউড হচ্ছিলাম যেন বাসের এবং আশেপাশের লোকজন শুনতে পায়, কারণ তখন প্রতিদিন তুলে নিয়ে যাওয়ার ঘটনা আমরা শুনছিলাম। সো আমি যখন বলেছি তখন অনেকেই একটু উৎসুক হওয়ার চেষ্টা করলেন। তখন ওই যে তারা তাদের শার্টের কোমরে গোজা ছিল রাইফেল, মানে সরি, পিস্তল, তার শার্টটা জাস্ট একটু তুললেন। তো এই পিস্তল দেখার পরে আর কেউ নড়লও না, এবং এই প্রকাশ্য দিবালোকে ওই টোল থেকে আমার হাজব্যান্ডকে আমার গাড়ির পেছনে বসিয়ে প্রথমে সিভিল ড্রেসে, আপনাকে আমি আবারও বলি কতখানি রিস্কি, আপনি দেখেন সিভিল ড্রেসে আমাকে তুলে দাউদকান্দিতে এক্সপিড বলে একটা ইয়ে আছে আপনার সিএনজি স্ট্যান্ড আছে, ওখানে রাখা হলো। পরে র্যাব আসলো, র্যাব, চিটাং র্যাবটাকে কত বলে আমি জানি না, 7, হয়তো 7, ওনার হাতে ট্রান্সফার করা হলো। এই র্যাব আবার আমাকে ট্রান্সফার করলো হচ্ছে র্যাব নারায়ণগঞ্জ, যেটা র্যাব 11, তার কাছে। সে এটা টোটাল অপারেশনে মোট 4টা করে, এক এক র্যাবের 4টা করে গাড়ি, মানে আমার 3টা র্যাব এখানে ইনভলভ ছিল, চিটাং র্যাব, নারায়ণগঞ্জে, এবং ফাইনালি আমাকে নেওয়া হয় র্যাব 4-এ। এই 12টা গাড়ি। আর দেখেন, রাজনৈতিক একটা
আটকের জন্য, হ্যাঁ। এবং চোখ এক পর্যায়ে এটা চোখ বেঁধে ফেলা হলো, হাত বেঁধে ফেলা হলো, তারপরে পরবর্তীতে অবশ্যই খুলে দেওয়া হয়। ইনারা কেউ আমাদের সাথে সরাসরি অসদাচরণ করেননি, বরং বলছেন কি করলেন, কেন করলেন, কি দরকার ছিল ফেসবুকে পোস্ট করার, আপনাদের দেখে তো ভদ্রলোকই লাগছে, কি কি দাঁড়াবে আপনাদের, সে ধরনের কথোপকথন কিছু সহানুভূতিও তারা জানালেন। র্যাব 4-এ আমি ছিলাম, সেইখানে ওই ওই অভিজ্ঞতা ভালো নয় শারমিন আমার, এবং এখনো আমি ওটা নিয়ে ট্রমাটাইজ। কোনো নির্যাতনের সরাসরি নির্যাতনের শিকার আমি হইনি, কিন্তু যেহেতু আমি পরিবারের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি কোনোভাবে, কোনো ওয়ারেন্ট ছিল না আমার নামে, সো আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড। এবং আমি বারবার অনুরোধ করেছিলাম যে আমার হাজব্যান্ড নন পলিটিক্যাল, ওনাকে কাইন্ডলি ছেড়ে দেন, কিন্তু তারা ছাড়েন। এবং আমাকে কত মনে পড়ছে না, কয়েক ঘন্টা পরে, 40-48 ঘন্টা পরে আমাকে রিলিজ করা হয়। সেটাও হচ্ছে ওনারা অসংখ্য কাগজে আমার দস্তখত নিয়েছিলেন, সম্ভবত 25টা-30টা পেপারে আমি দস্তখত করি, এবং আমার আশেপাশের সমস্ত মানুষ যাদের সাথে আমার টেলিফোন কন্ট্যাক্টস হয় তাদের ডিটেলস, কিন্তু এগুলো সব মুচলেখা দিয়ে বেরিয়ে আসি। এরপরে প্রতি সপ্তাহে হাজিরা দিতে হতো। আমি খুব সৌভাগ্যবানদের একজন, আমি ফিরে আসতে পেরেছি। আমি খুব সৌভাগ্যবানদের একজন যে আমার নামে মামলা হয়নি। তারপর কি আপনার সাথে আপনার হাজবেন্ডকে ওই দিনই ছাড়া হলো নাকি আগে? জি, উনি গাড়ি চালাচ্ছিলেন, উনি ড্রাইভ করছিলেন। এবার আমার হাজব্যান্ড, মজার কথা বলি, এই আমাদেরকে যখন তোলা হয় তার ঠিক 28 দিন আগে আমার হাজব্যান্ডের প্রথম হার্ট অ্যাটাকটা হয়েছিল। উনি কিন্তু তখনও মানে শারীরিকভাবে ফুল ফিট মানুষ নন। এবং এই যে অভিজ্ঞতাটা, আপনার এই চোখ বাঁধা, হাত বাঁধা, এই যে আপনার টিন্টেড বড় মাইক্রোতে আপনাকে নিয়ে যাওয়া, এটা একটা মানে একটা অমানবিক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা কাজ করেছে, এদের পক্ষে আর সুস্থ হয়ে ফেরত আসা আমি ডাউট করি। আমার পক্ষে, যেমন আমি এখনো আমার পাশে, আমার গাড়ির পাশে কোনো টিন্টেড মানে বড় মাইক্রো আসলে, আগে আমি তো থাকতে পারতাম না সাবেক সরকারের সময়, এখন আমি খুব উকি ঝুঁকি মারার চেষ্টা করি যে কোনো বেচারা এই বাংলাদেশে, আপনি চিন্তা করতে পারেন যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমার পরিচিত রোডগুলো দিয়ে। আবারও বলি, আমরা হচ্ছি ব্লেসড, বাংলাদেশে ব্লেসড প্রিভিলেজড গ্রুপ অফ পিপল, আমরা এনলাইটেন্ড পিপল, আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কানেকশনস আছে। সেইখানে কি ডাল ভাতের মতো মানে স্রেফ আপনাকে তুলে যখন নেওয়া হলো, তখন আপনি একটা জিনিস রিয়ালাইজ করবেন শারমিন, যে বাংলাদেশে আপনি সিম্পলি কেউ না। যদি আপনার কর্তৃপক্ষ মনে করে দে ওয়ান্ট টু মেক ইউ মানে নো ওয়ান, এবং তখন আপনি আইডেন্টিটি লেস একজন মানুষ, কারণ আপনাকে তারা স্বীকার করছে না তো যে আপনাকে নেওয়া হয়েছে। এবং এই অনুভূতিটা কেবল সরকার চাইলেই আপনি নিরাপদ। আমি আবারও বলি, সরকার চাইলেই। এখন কি পরিস্থিতি পুরোপুরি পরিবর্তন হয়েছে? আমি এই পরিস্থিতির কোনো চেঞ্জ তখন ফিল করব যখন একটা স্টেবল গভর্নমেন্টকে আমি দেখতে পাবো। আমি তো সেই জনপ্রশাসনকেই দেখছি আমার চারপাশে শারমিন। সেই হয়তো বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ের লোকজন এসছেন কৃষিতে, এর বেশি কুশীলবরা কি ছাঁটাই হয়েছে? তারা কি বাদ পড়েছেন তাদের চাকরি থেকে? তাদেরকে কি পয়েন্ট আউট? তারা তো বিএনপির সময়ও তারা চাকরিতে ছিলেন, সচিব পর্যায়ে যারা গেছেন তারা তো 15 বছরের সচিব হয়ে যান। এখানে একটা ডিফারেন্স আছে। বিএনপির সময় এখানে গত 17-18 বছরে খুব অদ্ভুত প্রক্রিয়াতে ফিল্টারিং হয়েছে। আপনার যারা অলরেডি চাকরিতে ছিলেন তাদের মধ্যে যারা লয়ালিটি শো করতে পেরেছেন তারা দ্রুত উঠে আসতে পেরেছেন, এবং যাদের কোনোভাবে কোনো লিঙ্ক পাওয়া গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দলের সাথে, তাদেরকে ওই হয়তো আর্লি রিটায়ারমেন্ট, কিংবা ওই যে আপনার ওএসডি করে রাখা, কিংবা আপনার দিনের পর দিন প্রমোশন না দেওয়া, এইভাবে একটা গ্রুপকে অনেক নিচে রাখা হয়েছে। এবং একটা গ্রুপকে প্রয়োজনের বাইরে আপনার প্রমোশন দিয়ে তুলে আনা হয়েছে। ফলে আপনি শারমিন যদি চেষ্টা করেন, ডিএনএ টেস্ট যাকে বলে, এই লিটমাস টেস্টটা তারা করতো, এবং আপনি শুধু এই ইন্টারিম সরকার যদি পুরো একটা সেট বাদ দিয়ে ফেলতেন জনপ্রশাসনের, তাহলে যে সেকেন্ড সেট উঠে আসতো সেটাও কিন্তু মানে কারণ সাবেক সরকার ওয়াজ এক্সট্রিমলি, মানে এই যে ফ্যাসিস্ট সরকার ছিল, এটা এক্সট্রিমলি কনফিডেন্ট ছিল যে আগামী দিনগুলো তাদের হবে আরো বহু বছর। ফলে প্রশাসন বলুন, পুলিশ বলুন, আর যেদিকেই তাকান আর্মি বলুন, উনারা কিন্তু জানতেন যে এতদিন পরে ওকে আনবো, এর মধ্যে যদি মানে গড়বড় না করে, আর এতদিন পরে অমুকে ওই জায়গায় সচিব হবে। এই যে নীল নকশা, এটা ভাঙার একটা মাত্র অ্যাটলিস্ট একটা লেয়ার আপনি যখন ছেঁটে ফেলবেন, তখন তেমন পরিকল্পনা, ধরুন আপনারা সামনে ক্ষমতায় যাবেন বলেই ধরে নেওয়া হচ্ছে, যদি তাই হয় আপনাদের কি তেমন পরিকল্পনা যে সেই লেয়ারটা ছেঁটে ফেলবেন? না, আমাদের জন্য হয়েছে কি, একটা রাজনৈতিক সরকারের জন্য এটা অত্যন্ত কঠিন কাজ। এই জিনিসটা খুব খুব এক্সট্রিম একটা
মানে উইন্ডো চলে গেছে। ইভেন এখন ইন্টারিমের জন্য এটা খুব কঠিন কাজ। একটা সময় ছিল যখন কেবল তারা শপথ গ্রহণ করেছিলেন, 5ই আগস্টের পরে 3 দিন সরকার ছিল না, 8ই আগস্টে তারা যখন শপথ গ্রহণ করলেন তখন থেকে অন্তত 3টা মাস তারা কিন্তু যে কোনো ধরনের সংস্কার, বিশেষ করে প্রয়োজনীয় সংস্কার, মানে দাগী ব্যক্তিদের অ্যারেস্ট, দাগী ব্যক্তিদের সাথে সংশ্লিষ্ট জনপ্রশাসন বলুন, পুলিশ বলুন, আর্মি বলুন, সেখান থেকে সহজ ছিল। এখন যেটা হয়ে গেছে, বাংলাদেশ খুব ছোট দেশ, হয় আপনার খালু বেরোবে, নয় আমার চাচা বেরোবে, নয় অমুকের শ্বশুর বেরোবে, নয় তমুকের খালাতো ভাই বেরোবে। আলটিমেটলি এই ধরনের নেটওয়ার্কিংটা বাই দিস টাইম ইন্টারিমের সঙ্গে হয়ে গেছে। এর বাইরেও কিছু বেনিফিট দেওয়ারও মানে কিছু দেওয়ার তো ব্যাপার আছে এখানে। আপনি একজন দক্ষ একজন সচিব বলুন, উপসচিব বলুন, তিনি কি জানেন না যে কিভাবে তার চেয়ারটা রক্ষা করার জন্য যুদ্ধ করতে হবে? তিনি তো জানেন যে তিনি কি কি অফার করতে পারেন, এবং এই অফারটা কোনো রাজনৈতিক দলের জন্য প্রয়োজন না হলেও এই ইন্টারিম সরকারের হয়তো প্রয়োজন আছে, সেই কারণেই হয়তো আমরা এতটা ম্যাসিভ ছাঁটাই দেখতে পাইনি। এটাও তো হতে পারে। যে এখন দেখতে পারলে, মানে আমার প্রশ্ন ছিল আপনারা করবেন কিনা, আপনাদের জন্য কঠিন হবে? আমাদের একটা রাজনৈতিক সরকারের জন্য এটা অত্যন্ত কঠিন কাজ, আমি আবারও আপনাকে বলি। মানে তাহলে আপনারা এই প্রশাসন নিয়ে চলবেন? এটা যেহেতু সংস্কার আমাদের একটা প্রথম, এবং মানে আমাদের 31 দফার যে সংস্কার, সেখানে তো জনপ্রশাসনকে এমনি আমাদের যোগ্যতার ভিত্তিতে এবং কাজের ভিত্তিতে, আপনি জানেন। মানে এখন কি আবার সেই এখন বিএনপির প্রতি যারা লয়াল তাদেরকে দিয়ে প্রশাসন সাজাবেন? কারণ ইতোমধ্যেই সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ তিনি এই অভিযোগটা করেছিলেন, আসিফ মাহমুদ বর্তমান উপদেষ্টা, তারা উপদেষ্টা থাকাকালীনই অভিযোগ করেছেন যে, এবং উপদেষ্টা থেকে সরে যাওয়ার পরেও নাহিদ এই অভিযোগ করেছেন যে প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যায়ে বিএনপির লোক। অবশ্যই এখন উনার অভিযোগ, উনি দল করেন, তিনি তার সমমনা, বেসিক্যালি আমাদের ট্রাভেল হয়ে গেছে কি জানেন, যে আমরা মিডফিল্ডে রাজনীতি করছি। বিএনপির অবস্থানটা, বিএনপি বামও নয়, ডানও নয়, বিএনপি পলিটিক্স করে জাস্ট মিডফিল্ডে। জামাতের মতো এক্সট্রিম ডাম আমরা নই। কিন্তু যখন এনসিপি তার রাজনৈতিক যাত্রা শুরু করে, ওরাও কিন্তু এই মিডফিল্ডটাকে বেছে নেয়। ফলে এই মিডফিল্ডে ওরা যেই সাইজেই হোক না কেন, তাদের প্রথম এবং প্রধান এবং একমাত্র প্রতিপক্ষ হচ্ছে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বিএনপি। তারা যে অভিযোগ করছেন সেটার কোনো ধরনের কোনো ভিত্তি নাই, কোনো অর্থেই। এমন আপনাকে আমি বলি, নর্মাল কোনো রিকোয়েস্ট, সবকিছুই বাদ দেন, একটা যোগ্য ব্যক্তির জন্য কোনো যদি রেগুলার রিকোয়েস্টও হয়, সেটা মানে বিএনপির ওটার কোনো রেসপন্স পাওয়ার এই জন্য সুযোগ নাই যে বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় এবং প্রতিটা জায়গাতে প্রথমেই যখন এই সরকার গঠিত হয়, তখন পিএস এপিএস তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল আপনার ছাত্রদের রেকমেন্ডেশনে, এবং পরবর্তীতেও তাদের প্রতিটা মন্ত্রণালয়, আপনারা জানেন তো যে ডিফারেন্ট সেক্টর, ভিন্ন ভিন্ন ছাত্ররা বা ভিন্ন ভিন্ন সমন্বয়করা আলাদাভাবে অ্যাসাইন ডিফারেন্ট মন্ত্রণালয়ের জন্য। কখনো যদি মন্ত্রীপাড়ায় যাওয়ার সুযোগ হয়, বাংলাদেশে কেউ আপনার থেকে থাকে, তাদেরকে একটু ঘুরে আসতে বলবেন। মোট একদিনে কতজনের ছবি পাওয়া যাবে, আপনি নিজেই বিস্মিত হবেন। তা হয়তো, কিন্তু সাথে সাথে আমরা প্রতিদিনই এরকম খবর আসে যে বিভিন্ন টেন্ডারবাজির সাথে বিএনপি রয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মামলা দিতে হবে, নিতে হবে, সেই বিষয়গুলো ডমিনেট করছে বিএনপি। এই বিষয়গুলো তো আপনাদের নামেও এই অভিযোগ আছে। রাজনৈতিক দল অভিযোগ তো থাকবে, অভিযোগের বাইরে যাওয়ার তো আমাদের সুযোগ নাই। বহু জায়গায় এবং মানুষ কিন্তু, মাহমুদা হাবিবা, মানুষ কিন্তু মনেই করে যে আপনাদেরকে বললে, এমনকি আমিও এমন অনুরোধ পেয়েছি যে আপনার সাথে তো বিএনপির অনেক মানুষের কথা হয়, এর একটু বদলির ব্যবস্থা একটু করে দেওয়ার জন্য বলেন না। আমি নিজেও শারীন দু এক জায়গায় চেষ্টা করেছি, অনেকেই আমাকে বলেছ আপনি আপা একটু কি বলে দেবেন। আমি আমার সিনিয়রের সাথে কথা বলে দেখেছি, কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের জন্য 2-3টা পয়েন্টের জন্য এটা খুব টাফ। দেখুন, আমি এবার একটা কথা বলি, যখন এই কথাগুলো বলেন তখন আমি আরেকটু আগে থেকে স্মরণ করিয়ে দিই। এই সরকার পতন হলে 10 লাখ মানুষ মারা যাবে, 5 লাখ মানুষ মারা যাবে, 7 লাখ মানুষ মারা যাবে, এই ধরনের স্পেকুলেশন আমরা তো শুনেছিলাম আওয়ামী লীগের পক্ষ থেকে। আপনি কি দৃশ্যমান বা চোখে পড়ার মতো এই ধরনের মানে 2-4টা, বিএনপি একটা বৃহৎ দল, অলমোস্ট আমাদের কর্মী এবং আমাদের সমর্থক মিলে একবারে কোর, আমাদের মানে একবারে ডাটাবেজেই 1.5 থেকে 2 কোটি লোক আছে। এর বাইরে তো আমরা বিএনপি, মানে তার কোনো পদ নাই, কিছু না, আমরা তো আজীবন বিএনপি করি। আমার বাবা বিএনপি, আমার ভাই বিএনপি। 90 সময়ে এমন মানুষের তো অভাব নাই। সব মিলিয়ে এই 6.5 কোটি লোককে একটা শৃঙ্খলার মধ্যে রাখা ইজ নট ইজি। কিন্তু বিএনপি আমরা কিন্তু প্রথম থেকে প্রতিটা অভিযোগ মানে বিশেষভাবে খতিয়ে দেখেছি। দেখুন, আমি গত রাতে ওই টকশোতে
বিরুদ্ধে বলেছিলাম, 4300 বা অলমোস্ট 4400 লোকের বিরুদ্ধে এখনো প্রতিনিয়ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে এটা পাবলিক হতো, এখন এটা পাবলিক হয় না, কারণ হচ্ছে এভরিডে এটা যেহেতু মোরলেস 2-4-10 দিনে এরকম 8টা-10টা ঘটনা ঘটছে। এর বাইরে আমরা কিন্তু স্থায়ী বহিষ্কার আছে, আমরা কিন্তু এত আইন বহিষ্কার, এত ব্যবস্থা নিচ্ছে, তারপরে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না, প্রতিদিন খবর এসে যাচ্ছে। এখানে আমি ওই কথাটাই আসি। এইবার আসুন সেকেন্ড পার্ট, এটা হচ্ছে একটা পার্ট। আপনি একটা দল দেখাতে পারেন, সেটা জামাত ইসলামী বলুন কিংবা এনসিপি বলুন, যে তারা তাদের কোন সদস্যের বিরুদ্ধে দায় স্বীকার করে ব্যবস্থা নিয়েছে, বহিষ্কার করেছে কিংবা মামলা করেছে। বিএনপি করেছে তো। এবং আমি আপনাকে স্মরণ করিয়ে দেই, এই যে একজন ভদ্রমহিলাকে, একটা তরুণীকে লাথি মারার অপরাধে যে জামাত ইসলামের কর্মীকে আপনার অ্যারেস্ট করা হয়েছিল গতকাল একদিন, মানে সম্ভবত 2 দিন মাত্র, এই 2 দিনের জেলের পরে তাকে ফুলের মালা দিয়ে তারা বরণ করেছে। আপনি একবার কল্পনা করতে পারেন? আমি এইটাতে আমি দুটো বিষয়ে মর্মাহত। প্রথমত, তার রিমান্ড প্রয়োজন ছিল। তাকে বুঝতে হতো যে নারী সে যে মতেরই মানে সমর্থক হোক না, নারী হোক পুরুষ হোক, কিন্তু বিশেষ করে আমি নারীর প্রশ্নে এই জন্য আসি, বাংলাদেশ এই মুহূর্তে নারীদের জন্য আগের চেয়ে অনেক অনিরাপদ। এইটা কিন্তু অনিরাপদ করে তোলার পেছনে যারা কুশীলব, এরাও তাদের একজন। এই যে ধরেন আপনার অসংখ্য তৌহিদি জনতার নানা জায়গায় বহিঃপ্রকাশ, এর পাশাপাশি যখন এই জামিনটা হলে, এই জামিনটা হয় কিভাবে? ফার্স্ট অফ অল, কেন আপনি কি দেখেননি দিনের পর দিন বিএনপি করার অপরাধে 121 দিন, 122 দিন আমরা রিমান্ড খেটেছি। এবং শারীরিক নির্যাতনের কথা আমি বাদই দিলাম, কিন্তু এইটার কি একটা সুযোগ ছিল না সরকারের কাছে, শিক্ষা ও বিচার ব্যবস্থার কাছে, বা বিচারিক কার্যক্রম যারা পরিচালনা করেন তারা কি এটার একটা ব্যবস্থা নিতে পারতেন না? আমার এই প্রশ্নটা খুব জাগে যে আসলে কি মানে এই সিদ্ধান্তটা বিচার বিভাগের হাতেই, আসলে যে তার জামিন কার হবে আর কার হবে না, এটা কি বিচার বিভাগের হাতের সিদ্ধান্ত বলে আমরা আশা করতে চাই। এই জন্য যে বিচার বিভাগ 2-4টা বিষয়ে আমরা তো দেখলাম যে মোটামুটি ভাবে, দেখুন, তারা ফেয়ার ওয়েতে এই রায়টা দিতে পারেন কিনা সেটা এক প্রশ্ন। তারা হয়তো দিয়েছেন, কারণ আইনের রায় নিয়ে আমার এখানে কথা বলার সুযোগ নেই, কন্টেম্প অফ কোর্ট হবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ফুলের মালা দিয়ে আপনি এত বড় দুর্বৃত্ত কিভাবে বরণ করলেন? মানে ও ফুলের মালা, মানে যে মানুষটি একটা নারী, আপনি তো ছবিটা ওদের ভিডিওটা দেখেছেন, তাকে পেছন থেকে লাথি মারা হয়েছে। প্রথমত কাপুরুষ, দ্বিতীয় মানে আর তার আচরণটা অত্যন্ত নিন্দন, মানে অত্যন্ত কি আমার ঘৃণা জানানো। সন্দেহে। এবং এই জায়গাটায় এই যখন ফুলের মালা দিয়ে বরণ করে দলকে এটার দায় বহন করতে হয়, এই দায়টা কখনো অন্য কোনো দল বহন করেনি। আপনি খেয়াল করে দেখেন, আপনি সমন্বয়কদের একটা চিঠি আমরা দেখলাম ফেসবুকে পাবলিক হয়েছে, যে বিভিন্ন উপজেলায় তারা ইউএনওকে চিঠি দিয়েছে যে কোরবানি ঈদ উপলক্ষে যারা দুর্গত বা এদের আর্থিক ফান্ডিং এর জন্য। পরিচয় কি? পরিচয় সমন্বয়। এই যে ওপেন এই বিষয়গুলো, আপনি কিন্তু এগুলো নিয়ে নিউজটা কম দেখবেন। এইবার আমি আরেকটা বিষয় বলতে চাইছিলাম বিএনপির নানা বিষয় নিয়ে। এই জায়গাটা হচ্ছে গণমাধ্যমের এক ধরনের আচরণ, মানে বিশেষ এক ধরনের আচরণের আমরা শিকার, কিংবা আপনি বলতে পারেন পক্ষপাতিত্বের শিকার। এমন বহু ঘটনা আমি গণমাধ্যম কেন করছে? গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্বে তো এখনো বিএনপির লোকেরা চলে এসেছে, বা অন্তত বিএনপির মতাবলম্বী বলেই। শীর্ষ ব্যক্তিত্ব, ওই যে আবারও ফিরে আসি জনপ্রশাসনের কথায়, আপনি সামনের মানুষদেরকে পেছনে নিলেন আর পেছনের মানুষগুলোকে সামনে আনলেন, তার মানে কি পেছনের লোকগুলোকে আপনি অকার্যকর করেছেন? তার আগে আপনি গতকাল একটা সম্পূর্ণ ভিত্তিহীন নিউজকে বেস করে যে অকার্যকর তো হয়েইছে গণমাধ্যমের, মানে না, আমি মনে করি না শীর্ষ পর্যায়ের বেশিরভাগ গণমাধ্যমের মানুষই নাই আর। না, আমি গণমাধ্যমকে দোষারোপ করছি না। আমি বলতে চাইছি যে একটা সিস্টেম মানুষকে নষ্ট করে, একটা সিস্টেম প্রতিষ্ঠানকে নষ্ট করে, একটা সিস্টেম বা মানুষের বিহেভিয়ারাল চেঞ্জ নিয়ে আসে। গণমাধ্যমের যে কাহিনী বানানোর বিহেভিয়ারাল যে প্র্যাকটিস, ওটা থেকে বেরিয়ে আসতে বহু সময় লাগবে। আপনার এই কাহিনী বানানোর প্র্যাকটিস প্রসঙ্গে একটা কথা বলি। ফেনী কিংবা ওই জায়গায় আমার এখন মনে পড়ছে না এক্সাক্ট কোন ইয়েতে গণধর্ষণের একটা খবর আসলো, যে বিএনপি নেতা এটা করেছে। আমরা যখন এটা খোঁজ নিতে শুরু করলাম, সে কোনো পদ তো মানে তার তো কোনো পদ নাই, সে কিছুদিন আগ পর্যন্ত সমর্থক হিসেবেও চিহ্নিত ছিল না। যখনই কেউ কোথাও আটকে যায়, সে প্রথমেই দাবি করে আমি বিএনপির লোক। সে আশা করে যে এটাতে হয়তো সে বেনিফিট পাবে, কিংবা ক্ষেত্র বিশেষে এমনও হয় যে আপনার হেডলাইনে আছে বিএনপি, আপনি যখন পুরো নিউজটা পড়বেন সেখানে কোনো বিএনপি শব্দটা নাই। আমরা এটা মেনে নিয়েছি, আমরা সর্বোচ্চ যতগুলো আমরা চোখে পড়ে আমরা তাদেরকে প্রতিবাদ জানাই। ওনারাও হয়তো সেগুলো মানে এগুলো কারেক্ট করে পত্রপত্রিকায় দেন, কিন্তু অপসংবাদগুলো যত দ্রুত ছড়ায়, তাদের এই মানে কি বলে, তাদের যে এটা মানে এটা নতুন করে তারা আবার বা এডিট করে বা আবার জানান যে এটা সঠিক তথ্য নয়, তো সেটা তো সেভাবে ছড়ায় না। আজকে আমার একজন এনসিপি নেতার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন গণমাধ্যম এনসিপির প্রতি বিমাতা সুলভ আচরণ করে। গণমাধ্যম যে কার
প্রতি ভালো আচরণ করছে সেটি আসলে এনসিপির প্রতি বিমাতাসুলভ আচরণ নয়, আমি মনে করি প্রতিটা রাজনৈতিক দলেরই খুব স্ট্রং স্ক্রুটিনির আওতায় আসা উচিত। আমি মিথ্যা সংবাদের পক্ষে নই, কিন্তু আমি একেবারে ক্লিন চিট দেওয়ার পক্ষেও নই। আপনি যদি আমাকে সারাক্ষণ নজরদারি না করেন, আমার ভীতির পয়েন্টটা কোথায়? আমি তো বেপরোয়া খুব স্বাভাবিকভাবেই হয়ে উঠবো। গণমাধ্যমকে কেন আধুনিক বিশ্বে ডেমোক্রেসির একটা স্তম্ভ বলা হয়, কিংবা ইন্টেলেকচুয়ালদের, কারণ হচ্ছে তারা সেই রোলটা প্লে করে যেটা চেক অ্যান্ড ব্যালেন্সকে অনেক বেশি স্ট্রং করে। আর সেইখানে গণমাধ্যমের এই রোলটা আমরা যখন আশা করি বাংলাদেশে, তখন হতাশ হতে হয়। তো কারণ অনেক বিষয় এনসিপি যেটা বলছে, এনসিপির বলুন নতুন রাজনৈতিক দল তো এখনো চামড়া পাতলা, যে কোনো সমালোচনায় গায়ে লেগে যায়। তারাও ওভার দ্য টাইম শিখে যাবে যে একটা সময় ছিল আপনি যা খুশি করতে পারতেন, আপনি লেট নাইটে যে কারোর সাথে খুশি বসতে পারতেন। ওই সুবর্ণ যুগ, রাজনীতির ওই স্বর্ণ যুগ আমরা আর কখনোই পাবো না। এখন আপনি প্রতি মুহূর্তে হয় সিসিটিভির আওতায়, নয় কারো না কারো ফোনের ক্যামেরার আওতায়। এই ভয়টা প্রতিটা রাজনীতিবিদকে করতে হবে। এইটা যদি ভয়টা থাকে না শারমিন, অনেক কিছু বেটার হবে যদি গণমাধ্যম তার দায়িত্বে। খুব বেশি ভয় থাকে, ভয় খুব বেশি থাকে বলে মনে হয় না। যাই হোক, এই বিষয়টা থেকে একটু আরেকটা জায়গায় আসি যে আমরা শুনছিলাম বেগম জিয়া দেশে ফিরলে, তিনি লন্ডনে চিকিৎসারত ছিলেন, দেশে ফিরলে খুব ভাইব্রেন্ট হয়ে উঠবে বিএনপি রাজনীতি। হলো কি, মানে বিশেষ কোন ইম্প্যাক্ট পড়েছে তিনি দেশে ফেরায়? প্রথমত আমাদের সম্মানিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন এবং একটা চিকিৎসা নিয়ে আগের চেয়ে অনেক বেটার হয়ে, এই সংবাদটা তো ইটসেলফ বিএনপির জন্য অনেক অনেক বেশি উদ্দীপক একটা সংবাদ। ভাইব্রান্ট বলতে আপনি যদি মেইন করে থাকেন সাংগঠনিক কার্যক্রমে ভাইব্রান্ট হয়ে উঠবে, ভাইব্রান্ট কার্যক্রম তো আমরা করেই যাচ্ছি। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন থেকে একেবারে আমি বলবো যে দেশের বাইরে আছেন, তারপরে কিছুদিন হয়তো উনি সময় নিয়েছেন, 1 বা 2 বছর, তারপর থেকে উনি সাংগঠনিক কাজগুলোতে মোটামুটি ভাবে তার দায়িত্ব নেওয়া শুরু করেন। তখনও পর্যন্ত আমাদের সম্মানিত দেশনেত্রী ফাংশন করতেন এবং ফিজিক্যালি অ্যান্ড আদারওয়াইজ ইট ওয়াজ ইজি ফর হার। কিন্তু পরবর্তীতে বাংলাদেশে অবস্থান করে রাজনীতিটাকে পরিচালনা করা অত্যন্ত টাফ হয়ে গেল তার জন্য। এমনকি এমন একটা সময় ছিল, আপনাদের মনে থাকার কথা, 16, 17, 18 এই সময়গুলোতে তার সাথে সুনির্দিষ্টভাবে কারা কারা দেখা করবে, এই বিষয়টা জেলে যাওয়ার আগের কথা বলছি, সেটাও কিন্তু মনিটর করা হতো। কোনো না কোনো ভাবে তিনি গৃহবন্দী ছিলেন। ফলে সাংগঠনিক কাঠামো পরিচালনার একটা বড় দায়িত্ব সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বহন করছিলেন। এবং যখন বেগম খালেদা জিয়া জেলে চলে গেলেন, তিনি তার আগে কিন্তু আপনার মনে থাকার কথা তিনি ইউকেতে একটা চেকআপের জন্য গিয়েছিলেন। মোটামুটি ভাবে তারপর থেকে দলটা সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান চালাচ্ছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে, যেগুলোতে মতামত দেওয়ার সুযোগ আছে, সেগুলোতে সম্মানিত আমাদের চেয়ারপারসন তার মতামত দেন। কাজেই সাংগঠনিকভাবে নতুন করে ভাইব্রান্ট হয়ে ওঠার পয়েন্ট বেগম খালেদা জিয়া যদি এটা মিন করে থাকেন আপনি, যে তার রাজনীতিতে ইনক্লুশন, তাহলে আমি বলবো তিনি আগে যেভাবে ছিলেন এখনো সেইভাবেই আছেন। তার মতামত এখানে হাইয়েস্ট প্রায়োরিটি এবং টপ পজিশনে আছে। কিন্তু দলটা আসলে দায়িত্বটা তারেক রহমান নিয়েছেন, সেটি বুঝতে পারছি এবং কনসাল্ট করেই চালাচ্ছেন। কাজেই এটা আলাদাভাবে এই পয়েন্টে ভাইব্রান্ট হওয়ার সুযোগ নেই। কিন্তু যিনি আমরা প্রতিদিন দোয়া করেছি, এমন সময় গেছে শারমিন অন্তত 3 বার বেগম খালেদা জিয়া একেবারে মনে হয়নি যে রাত পার হবে। আপনি জানেন বিভিন্ন গণমাধ্যম শোক বার্তা লিখে রেখেছিল এবং এমন হতো যে দিনে আমরা 30টা কল পেতাম গণমাধ্যম থেকে যে এই মুহূর্তে উনি কিভাবে আছেন, কারণ আগামী 2 ঘন্টা উনি বাঁচবেন কিনা। এইটা একটা রিয়েলিটি। সেই জায়গা থেকে বেগম খালেদা জিয়া দেশের বাইরে গেছেন, চিকিৎসা নিয়েছেন যতটুকু তার শরীর চিকিৎসাটা নিতে পারে। আপনি তো জানেন যে পূর্ণ চিকিৎসা বা পূর্ণ রিকভারি তার আর সম্ভব না। কাজে ওই যতটুকু চিকিৎসা নেওয়া পসিবল সেটা নিয়ে তিনি কিন্তু থাকতে চাননি, মোটামুটি জোর জবরদস্তি করেই তিনি চলে এসেছেন। এবং যেহেতু এটা বহুদিন পরে মা ছেলের একটা একসাথে থাকা, কাজে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে কয়েকটা দিন বেশি রেখেছেন এবং তিনি যখন ফিরেছেন তিনি তার 2 পুত্রবধূ সহ ফিরেছেন। ওই হিসেবে এই যে মোরাল এবং এই যে আপনার মানসিক যে আপনার তৃপ্তি বা আনন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা কর্মী, একেবারে তৃণমূলের কর্মী এই বিষয়টি উজ্জীবিত নিঃসন্দেহে। আপনারা ইমোশনালি চার্জ, সাংগঠনিকভাবে সেভাবে খুব বিশেষ কোনো প্রভাব না পড়লো। আমি একটু আসি যে তার সাথে আমরা জানলাম উপদেষ্টা আদিলুর রহমান তিনি সাক্ষাৎ করেছেন, তাকে গুলশান এর বাসার কাগজপত্রও হস্তান্তর করেছেন। এবং তারপরে কি কোনো বিশেষ আলোচনা বা কথোপকথন নিশ্চয়ই হয়েছে, কি আলোচনা হয়েছে সেটি বলতে পারেন? আসলে এই ধরনের যদি কোনো আলোচনা হয়ে থাকে শারমিন, দল থেকে যারা দায়িত্বপ্রাপ্ত তারা এই বিষয়ে কথা বলবেন। আমি তো কোনোভাবে দায়িত্বপ্রাপ্ত নই প্রথমত, যেহেতু দল এটা নিয়ে কিছু বলেনি।
এটা শোভনও নয় আমার জন্য আলোচনা করা। এবং আমার জানা মতে যেমন আপনি বললেন লন্ডনে শফিকুর রহমান গিয়েছিলেন, সেটাও আমি যতটুকু জানি ওটা ভিজিট ছিল ওনাকে দেখার জন্য, সুস্থতা বা ওনার শারীরিক অবস্থা। আর বাংলাদেশেও এর আগেও আমাদের জনাব ওয়াকারুজ্জামান তাকে ভিজিট করেছেন, সেটাও আমরা জানি যে হেলথ ইস্যু নিয়ে এটা হয় কি অনেক সময় অনেক কথা ডিসকাশন প্রয়োজন হয় না, জেস্চার ইজ এনাফ, যে আপনার যে আচরণ বা আপনি যে বিহেভটা করছেন ওটা মুখেও বলার প্রয়োজন নাই। আপনি যখন দেখেন যে শফিকুর রহমান গিয়েছেন ওখানে, তার মানে এটা কোনো না কোনো ওয়েতে একটা হ্যান্ড এক্সচেঞ্জ করা, যে একটা সোশ্যাল ভিজিটের মাধ্যমে বলা যে উই আর ওপেন ফর ডিসকাশন। জেনারেল ওয়াকারুজ্জামান যখন গেছেন ভিজিটে, আমরা ধরে নিতে পারি তিনি সেম জেস্টারটা এখানেও আছে, যে আমরা আপনার প্রত্যাবর্তনকে আমরা সম্মান করি সুস্থতার সাথে, এবং অবশ্যই যে কোনো গণতান্ত্রিক যুদ্ধে আপনার এক জনগণের পাশেই থাকবে। এটা হচ্ছে অলিখিত কথাবার্তা, এগুলো হচ্ছে জেস্টার। আপনি জেস্টার থেকে যেটা এই অলিখিত কথাবার্তার কি কোনো এক্সটেনশন আছে মাহমুদ হাবিব? আমি এই প্রশ্নটা এই কারণে করতে চাই যে আপনারা মানে একদম বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান তিনি যেমন বলছেন, আপনারা প্রতিদিনই বলছেন ডিসেম্বরেই হতে হবে নির্বাচন। আমরা কদিন আগে সেনাপ্রধানের কাছ থেকেও শুনলাম ডিসেম্বরের মধ্যেই হতে হবে নির্বাচন, মানে একই কথা বলছেন। যেখানে উনি গত বছরের সেপ্টেম্বরের সম্ভবত 24 বা 23 তারিখে তিনি বলেছিলেন আগামী 18 মাসের মধ্যে নির্বাচন, যদি সেপ্টেম্বর থেকে 18 মাস হয় তাহলে মার্চ 2026-এর মার্চ হবে, আর যদি অগাস্টের 8 তারিখ থেকেও 18 মাস হয় তবুও ফেব্রুয়ারি পর্যন্ত পৌঁছাবে। মানে এখন এসে ডিসেম্বরে দুইজনই তখন যখন সেনাপ্রধান সেই 18 মাসের কথা বলেছিল, বিএনপিও কিন্তু সাধুবাদী জানিয়েছিল সেই প্রসঙ্গটিতে। এখন বিএনপিও বলছে ডিসেম্বরেই হতে হবে, সেনাপ্রধানও বলছে ডিসেম্বরেই হতে হবে। কোনো যোগসূত্র আছে? যোগসূত্র হওয়ার কোনো সুযোগ নেই। এইটা বিএনপি যদি আপনি বলেন, সময়ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা বলেছেন, কিন্তু একই সাথে আপনি যদি লাস্ট যে ঐকমত্য কমিশনে আমাদের মানে স্থায়ী কমিটির সদস্য আহমেদ যে কথাটা বলেছেন, তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন সম্ভব, ডিসেম্বরে হতে হবে। কিন্তু যদি কোনো কারণে না হয়, আবারও বলি এই কথাটা আপনি ওনার এই বক্তব্যটা বেশ ভাইরাল হয়েছে, হয়তো বা আপনিও দেখেছেন, তিনি খুব পরিষ্কার করে বলেছেন যদি কোনো কারণ থাকে সেটাও আপনি জাতির সামনে জানাবেন। বিএনপি কিন্তু ওপেন রেখেছে জায়গাটা। দেখুন, এই বিষয়টা হচ্ছে নির্বাচনের বিষয়ে তখনই বিএনপি তার চাপটা প্রয়োগ করার চেষ্টা করে, কিংবা তার প্রেশার পয়েন্ট হিসেবে বিএনপি তো প্রথম থেকে নির্বাচন নিয়ে কথা বলছে, সব সময় বলে এসেছে, সাবেক সরকারের সময়। এই ক্ষেত্রে প্রেশার পয়েন্ট হওয়ার কারণটা হচ্ছে আস্থা এবং সংকটের জায়গা তৈরি হয়ে যায় মাঝে মাঝে রাজনৈতিক কারণে। আমাদের পয়েন্ট হচ্ছে সেইটা, আমরা কিন্তু প্রথম থেকেই বিএনপি এই দোষে দুষ্ট। আপনি এনসিপি বলেন, আপনি যার দিকেই তাকান, বিএনপি দেখবেন একটা কথা বলছে, বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। দেশের মানুষের আজ না হোক কাল এটা প্রত্যেকেই এটা রিয়েলাইজ করবে যে যেই বিষয়টা বিএনপি বারবার জোর দিচ্ছে, আপনি যত খুশি সংস্কার করেন, যত খুশি ভিন্ন ধরনের কাজ করেন, আপনি যত ভালো কাজ করেন, আপনার উঠে আসার রাস্তাটা যখন জনগণের একেবারে সরাসরি ভোটে নয়, ডেমোক্রেসির প্রধান শর্ত যেটা, তখন অলওয়েজ আপনি এক্সট্রিমলি ভালনারেবল। সুযোগ আছে যে আপনি ভালো মানুষ হতে পারেন, বা আপনার সাথীরা যে সবাই ভালো মানুষ হবে তা নয়। আমাদের সামনে এমন বহু এক্সাম্পল এসেছে যাতে আস্থা এবং আস্থার সংকট তৈরি হয়েছে, এবং জোরালো সংকট। সেই কারণে একটা মোটামুটি ভাবে কঠোর টোনে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডিসেম্বরের কথাটা বলেছেন, বাট এট দ্য সেম টাইম তিনি কিন্তু আমাদের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে যদি কোনো সুনির্দিষ্ট কারণ থাকে সেটা জাতির সামনে বলবেন। তার মানে আপনাদের একটু ফ্লেক্সিবিলিটি আছে। বিএনপি সবসময় আছে। বিএনপি এই সরকারের, দেখুন আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে এই সরকারের যে পিলার গুলো, যেটা এই সরকারের এখনো পর্যন্ত যতটুকু স্টেবল আছে, এই কারণে আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পূর্ণ তার পূর্ণ সমর্থন এবং আস্থা ডক্টর ইউনূসের প্রতি দিয়ে রেখেছে, এবং এই সরকারের প্রতি। আর ওয়াকারুজ্জামান সাহেবের বিষয় যেটা হয়েছে, তাদের ইন্টারনাল রিলেশনশিপ ড্রপ করেছে কিনা সরকারের সাথে অনেক স্পেকুলেশন তো আমরাও দেখি, যেটা আপনি দেখেন আমরাও সেগুলোই দেখি। এগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে হয়তো সেই কারণে তিনি বলেছেন। তবে আমি যেটা মনে করি, খুব দীর্ঘ সময় আর্মিকে আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ আর আপনার বিভিন্ন যে মানে নর্মাল কাজে যখন আপনি সিভিলিয়ান জবে কিংবা আপনার সাধারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা করতে পারে সেই কাজে নিয়োজিত রাখবেন, আর্মির ক্যারেক্টারটা তো বদলে যাওয়ার কথা। এটা আমার ব্যক্তিগতভাবে আমার ধারণা, যেটা অনেক একটা ভ্যালুয়েবল ফোর্স, তাদেরকে আমাদের প্রিজার্ভ করাটাই জরুরি। সারা বিশ্ব জুড়ে তারা ভিন্ন ভাবে নানাভাবে সার্ভ করছে সারা বিশ্বের মানে যুদ্ধপীড়িত দেশগুলোতে।
সেটার জন্য তৈরি থাকা উচিত আমাদের। তারেক রহমান যেমন বলছিলেন ডিসেম্বরে নির্বাচন হবে, হতেই হবে, মানে তাহলে সেইখানে ফুল স্টপ না, আপনাদের ফ্লেক্সিবিলিটি রয়ে যাচ্ছে এখানে। আপনি কি মনে করেন সেনাপ্রধানও কিন্তু খুব জোর দিয়ে বলেছেন ডিসেম্বরেই নির্বাচন হবে, যদি দেরিতে মানে যদি আরো আগে না হয় তবে ডিসেম্বরেই হতে হবে, জানুয়ারিতে নির্বাচিত সরকার আসবে, ক্ষমতা নেবেন। মানে সেনাপ্রধানও কি এখন ফ্লেক্সিবল হবেন? আমরা দেখেছি যমুনায় বৈঠকের পর সেই পদত্যাগের খবর আসার পরে সব দলের সাথে যখন প্রধান উপদেষ্টা বৈঠক করছিলেন, তারপর বৈঠক শেষে জামাত আমির সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন। এখন কি তারপরে কি সেনাপ্রধানও ফ্লেক্সিবল হবেন বলে মনে করেন, বা এরকম কোনো বার্তা আছে? আসলে আসলে আমার এটা বিষয়ে ধারণা কম, এটা সবচেয়ে ভালো তারাই বলতে পারবেন। তবে আপনাকে আমি বলি জুলাইয়ের যে স্পিরিট বা যেই ফিলিং এর উপরে বেস করে এই সরকারকে ক্ষমতায় আনা হয়েছে সোজা বাংলায়, তাতে প্রতিটা স্টেক হোল্ডার তারা এই সরকারের প্রতি তাদের মমত্ববোধ কিন্তু অত্যন্ত তীব্র। এটা বুঝতে ভুল করার কোনো কারণ নেই। তাদের মধ্যে ক্ষোভ আছে, কষ্ট আছে। স্টেক হোল্ডার প্রত্যেকে আমরা এখানে, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তেমন জামাত ইসলামী, তেমন ছাত্ররা, তেমন আপনার এনসিপি তো তখন ছিল না, কাজে আমি ছাত্ররাই বলছি। সাধারণ জনগণ, যে লোকটি রাস্তায় খাবার বিক্রি করতো, তারও কিন্তু এই সরকারের প্রতি এক ধরনের মমতা আছে, কারণ সে বিশ্বাস করে এটা তার সরকার। এটার একটা পার্ট কিন্তু, একেবারে ভেরি ইম্পর্টেন্ট পার্ট কিন্তু সেনাবাহিনীও। ফলে একেবারে চরম একটা পয়েন্টে স্টেক হোল্ডাররা কেউ দাঁড়িয়ে যাবেন এবং এই এফর্টটাকে, একটা ডেমোক্রেসির দিকে যাত্রাপথটাকে বিঘ্ন ঘটাবেন বা ফুল স্টপ টেনে দিবেন, এইটা বিশ্বাস করতে ইচ্ছা করে না আমার। আপনি যে মমত্ববোধের কথা বলছেন বা আস্থার কথা বলছেন, একটু আগে বলছিলেন যে মানে তিনি ভালো লোক হতে পারেন, তার আশেপাশের লোকজনের কথা, কিন্তু তিনি বা ডক্টর ইউনূস সম্পর্কে মমত্ববোধ থাকা মানে কিন্তু আস্থা থাকা নয়। মমত্ববোধ থাকা এবং ভালোবাসার সাথে আস্থার সংকট কিন্তু সমানভাবেই থাকতে পারে। আস্থার সংকট হয়েছে বলেই তো এত কথা হচ্ছে। এমন বহু কিছু ঘটেছে বা বহু কিছু ঘটছে। কি ঘটলো যে আস্থার সংকট? ছোট ছোট অসংখ্য বিষয় আছে। আপনি বাজেট নিয়ে আমি একটা ছোট এবার বলি। একটা বাজেট দেওয়া হয়েছে, এই সরকারের সামনে একটা সুবর্ণ সুযোগ ছিল। বাংলাদেশের ইতিহাসে একটা বেস্ট, আমি বলবো না যে মানে খুব মানে একেবারে টিপটপ এবং নিখুঁত বাজেট, এটা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি সমন্বিত একটা ভাবনার প্রতিফলনের সুযোগ এই সরকারের কাছে ছিল। এই সরকার প্রতিটা স্টেক হোল্ডারের সাথে ঐকমত্য নিয়ে বসছেন, সংস্কার নিয়ে বসছেন। দেশের এই চরম দুঃসময়ে যখন বিবিএস বলেছে 3.8 বা 3.79 এরকম বোধ হয় আমাদের জিডিপি নিয়ে কথা হয়েছে, এই একটা সময় তো প্রতিটা স্টেক হোল্ডারের সহায়তায় সরকারের প্রয়োজন। এই ইকোনমিক্যাল ওয়ারফেয়ার যেটা, সেইটাকেও আপ করার জন্য আপনি একটা বাজেট ঘোষণা করা যেত মানে এই সময়ের মধ্যে, কারণ আপনাদের তো ঐকমত্য কমিশন বসছে, বহুদিন ধরেই হচ্ছে, কিন্তু ঐকমত্য রাজনীতি কেন করা যেত না? অর্থ মন্ত্রণালয় তো ঐকমত্য কমিশনের পার্ট নয়, অর্থ মন্ত্রণালয় তো পার্ট নয়। ঐকমত্য কমিশন তো ভিন্ন একটা গ্রুপ কাজ করছে, প্রতিটা গ্রুপের কাজ তো ভিন্ন। এখন ঐকমত্য কমিশনের মিটিং এ আমি সকালে যাচ্ছি বলে বিকেলে কি আমি বাজেটের মিটিং এ বা আপনি যেতে পারছেন বা প্রতিনিধিরা হয়তো যেতে পারছেন, কথা বলতে পারছেন, কিন্তু অনেক মতামত আসলে শেষ পর্যন্ত কি বাস্তবায়ন করা সম্ভব হতো? জুলাই চার্টার যেমন চেয়েছিল, বলা হলো হবে, কিন্তু তারপরে আসলে কি হলো জানি না। আপনি যদি সির্ফ রেকমেন্ডেশন গুলো নিতেন, হ্যাঁ, সেই রেকমেন্ডেশন থেকে তো কিছু তো অলওয়েজ আপনার রেগুলার বাজেটের সাথে মিট করেই যায়। এটা হচ্ছে, আবারও বলি, সেই জেস্টারের প্রশ্নে। আপনি যখন বিহেভিয়ারটা রাইট করবেন, আপনি যখন বসবেন, আপনি ব্রেনস্টর্ম করবেন, আপনি 5 জনকে ডাকলেন 5টা পার্টি থেকে বা 50 জনকে ডাকলেন, একটা রাউন্ড টেবিল হলো, একটা সেমিনার হলো, সেটার ফাইন্ডিংস, এটা বাজেটের কাজ তো চলছে অনেকদিন ধরে। কাজেই আরো 2 মাস আগে, আরো 3 মাস আগে এটা হতে পারতো, একটা পেপার তারা নিতে পারতেন। এখানে বাংলাদেশে আবারও বলে আমাদের অসংখ্য ইনস্টিটিউট আছে যাদেরকে এই কাজটা দেওয়া যেত, বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়, তাদেরকে ইনক্লুড করা যেত। আপনার সদিচ্ছা থাকলে না শারমিন, এটা অসম্ভব ছিল না। আপনি যখন বলছেন যে সংস্কার কমিশনের কাজ চলছে, ইলেকশন কমিশনের কাজ চলছে, একই লোক কাজ করছে কি সরকার? এই যে মাথামোটা প্রশাসন, আমাদের সর্বোচ্চ ব্যয় কিন্তু জনপ্রশাসনে, মানে আমাদের সাইজটা কিন্তু হিউজ এবং এত বেশি বাংলাদেশের তুলনায়, এটা মানে একেবারে ব্যাপক একটা সাইজ। আপনাদের কাজে কমে লাগাবেন এদের সাথে? অন্তত আমাদেরও তো একই লোক ঐকমত্য কমিশনে যাবে এবং একই লোক এসে আপনার বাজেট ইয়েতে বসবে, তা তো না। আপনি যদি খেয়াল করে থাকেন, আমাদের বাজেট বিষয়ে বক্তব্য দিয়েছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আর সালাউদ্দিন আহমেদ গিয়েছেন হচ্ছে ঐকমত্য কমিশনে। প্রত্যেকে অ্যাসাইন্ড আছেন, ডিফারেন্ট, বিএনপির আছে, এনসিপির আছে, সবার আছে। ফলে সেই অ্যাসাইন বিভিন্ন দল থেকে এসে ঐক্যমত হতো কি, নাকি নানামুনির নানামতে আসলে বাজেটটাও ঝুলে যেত সংস্কার কমিশনের মতো? এত নয়, সংস্কার কমিশনে ওটা ডিফারেন্ট, আর ইকোনমিক্যাল রিফর্মের থটটা ডিফারেন্ট। আপনি বলছেন যে যেটি নিলে হয়তো বাজেটটা আরো ভালো বাজেট আপনার সুযোগ থাকতো। আপনি যে, আপনি শোনেন, আপনি তো কথাই বললেন না।
কথা না বলে এখন অজুহাত দিয়ে তো লাভ নাই। এখন তো আমার তো মনেই হবে যে কতটুকু বললে সবই বদলে যেত। আপনার এন্ড থেকে আপনি ক্লিন থাকতে পারতেন। আপনার বড় বড় নিয়োগগুলো ভিন্ন ভিন্ন জায়গায়, এই যে করিডোর, আপনার যেটা করিডোর চ্যানেল কি যেন একটা মানে কি নাম যে এটার এক আল্লাহ জানে। গতকালকে গোয়েন লুইস বললেন যে আপনি যদি জয়সবের একটা কার্ড দেখেন, ওখানে তিনি বলছেন যে আমরা এটাতে ইনভলভ নই। আমি কার্ডটা সঠিক কিনা, বাংলাদেশে আবার এত ধরনের কার্ড প্রচলিত, কাজে এইটা আসলে কতটুকু দায়িত্ব নিয়ে বলা যায় কার্ডের নিউজের উপরে। জাস্ট আমি যেটা পড়লাম সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার এটা নিয়ে কাজ করছে, এটা হচ্ছে এটা কার্ডের কথা, এবং এটার সাথে জাতিসংঘ ইনক্লুডেড না, যখন প্রয়োজন হবে ইনক্লুড হবে। এটা অদ্ভুত একটা কথা। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে জাতিসংঘের প্রস্তাবে নীতিগতভাবে শর্ত সাপেক্ষে রাজি হয়েছে। আমাদের প্রেস সচিব বললেন যে এমন কোনো কথাই হয়নি। আপনি অলওয়েজ একটা মানে আপনাকে ধোঁয়ার মধ্যে কেন রাখা? কি এই সরকারের তো লুকানোর কিছু নাই, এই সরকারের তো কোনো হিডেন এজেন্ডা নাই বলেই আমরা বিশ্বাস করি। তাহলে কিছু কিছু প্রশ্ন যেগুলো জনমুখে তাহলে এখন কি মনে হচ্ছে হিডেন এজেন্ডা আছে? সেগুলো ক্লিন করা উচিত, মনে হচ্ছে যে হিডেন এজেন্ডা আছে? ওটা নিয়ে আমি মনে করছি, আমি সেইটাই জানতে চাইছি যে সরকারের কোন আচরণটাতে আসলে যেই আচরণগুলো আপনার মধ্যে সংশয় তৈরি করে সেটা নিয়ে গুজব ডালপালা মানে। আপনি যদি ফেসবুক স্ক্রল করেন, ইউটিউবে যান, ভরে গেছে এই ধরনের কন্টেন্ট, এই হিডেন এজেন্ডা হেন তেন। আমরা তো এই সরকারকে এই ধরনের অভিযুক্ত হতে দেখতে চাই না। আমরা তো এই সরকারকে যে সাবেক মানে যে দানবীয় সরকার ছিল তাদের মতো একেবারে ওয়ান ফাইন মর্নিং প্রশ্নবিদ্ধ লোকজনকে অ্যাপয়েন্টমেন্ট দেখতে চাই না। তো আমরা তো এই বিষয়গুলো থেকে সুস্পষ্ট ব্যাখ্যা তাদের কাছ থেকে আশা করি। সে ব্যাখ্যাটা যেহেতু পাচ্ছি না, তার হিডেন এজেন্ডা আছে কিনা, থাকলে কি, সেই প্রশ্নটা একটা সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে যাচ্ছে। আপনি জিজ্ঞাসা করছিলাম যে এই সরকার প্রধানের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি, আপনি বলছেন মমত্ববোধ ভালোবাসা থাকলেই আস্থা থাকবে, নট নেসেসারিলি। তো আমরা যেমন কিছু বক্তব্য, যখন তিনি পদত্যাগের কথা বললেন তখন সালাউদ্দিন আহমেদ বলছিলেন বিকল্প খুঁজে নেবে জনগণ। পরে অবশ্য তিনি বলেছেন যে তারা ডক্টর ইউনূসের পদত্যাগ চান না, কিন্তু যদি করেনি তাহলে বিকল্প জনগণ খুঁজে নেবে। আমরা আপনাদের স্থায়ী কমিটির আরেকজন সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, তিনি বললেন ডক্টর ইউনূস দেহত্যাগ করতে পারেন কিন্তু পদত্যাগ করবেন না। আমরা কদিন আগে বরকতুল্লাহ বুলু, বিএনপির একজন প্রমিনেন্ট নেতা, তিনি বললেন যে তিনি একটা কথা বললেন যে 1970 সালে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন ডক্টর ইউনূস, এর থেকে মুসলমান কবে হয়েছেন? ফেরত এসেছেন? 18 কোটি মানুষের দেশে উনি সরকার প্রধান, জামাতের আমির, আল্লাহর ওলি, উনি ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করেন, মানে এরকম কথা বলছেন। আসলে কি ধারণা পোষণ করছে বিএনপি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো ক্লিয়ার করেছে, যেটা তার অফিসিয়াল স্টেটমেন্ট, সালাউদ্দিন আহমেদের বক্তব্য সেটাই অফিসিয়াল স্টেটমেন্ট। ব্যক্তিগতভাবে অন্য নেতারা কে কি বলেছেন সেটা দল, সেটার আমি বিশ্বাস করি সেটার দায় নেবে না, প্রথমত। দ্বিতীয়ত দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের এখনো আস্থা আছে বলেই আমাদের যখন ঐকমত্য কমিশনে সালাউদ্দিন আহমেদ খুব স্পষ্টভাবে বলেছেন যে দয়া করে, দেখুন আমি আবারও কোট করি, কোট আনকোট, দয়া করে মনক্ষুণ্ণ হবেন না, আমরা যেটা করছি, বিএনপি হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সাপোর্ট এবং আগামীতেও থাকবে। কিন্তু যেটা আমরা মানে বলার চেষ্টা করেছি যে নির্বাচন তো দিতেই হবে, কাজেই নির্বাচনটা ডিসেম্বরে আপনাকে দিতে হবে, যদি না দিতে পারেন সেটার কারণটা জানাতে হবে। বিএনপি কিন্তু খুব স্পষ্টভাবে তার ক্ষোভের কথা জানিয়েছে। যখন তিনি টোকিওতে বললেন যে একটা মাত্র দল নির্বাচন চায়, তখন আমি আপনাকে স্মরণ করিয়ে দেই যে এটা সম্ভবত 30শে মার্চ যুগান্তরের রিপোর্টে ছিল যে 52টি দল, নিবন্ধন তো আমাদের বোধহয় 44টা না 45টার আছে, কিন্তু আমাদের দল কিন্তু আছে অসংখ্য। যেমন এনসিপি নিজেও নিবন্ধিত দল নয়, তেমনি এরকম অসংখ্য দল, এবং সেখানে তাদের মধ্যে 52টা দল নির্বাচন চেয়েছে ডিসেম্বরে। কাজেই আপনি যখন একজন সরকার প্রধান সরাসরি এটা জানার পরেও আরো বিভিন্ন মহল থেকে নির্বাচন দাবি করার পরেও শুধুমাত্র আঙ্গুলটা বিএনপির দিকে ওঠে, এটা কেবল আমাদেরকে মানে এটা কেবল আমরা মর্মাহতই হই না, এটা শোভনও নয়। এই অশোভন, এইটা মানে ওনার কাছ থেকে এই ধরনের কাজটা, এই ধরনের আচরণ বিএনপি কোনোভাবে প্রত্যাশা করে না, এবং এটা অবশ্যই একটা হার্ট ব্রেকিং পয়েন্ট। তার মানে এই নয় যে আমরা আমাদের সাপোর্ট উইথড্র করেছি, আমরা সরে এসেছি, আমরা রাস্তায় নেমে পড়েছি। আমরা এত কিছুর পরে আমাদের কষ্টটা জানিয়েছি। আমরা এটাও জানিয়েছি যে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা কিন্তু স্পষ্টভাবে তার সেই বক্তব্যে বলেছিলেন, যেখানে তিনি ডিসেম্বরের রোডম্যাপের কথা, নির্বাচনের কথা বলেছেন, সেখানে তিনি বলেছিলেন যে সরকারের পুঁজি দুটো, এক হচ্ছে নিরপেক্ষতা, আর আরেকটা হচ্ছে আপনার প্রথমত নিরপেক্ষতা, এবং দ্বিতীয়ত হচ্ছে তাদের এই সরকারের সকলের প্রতি মানে সমান আচরণ এবং মানুষের আস্থা। এই যে আস্থা শব্দটা,
আস্থাটা ভাঙার কারণ জায়গাগুলো এবার এক এক করে আপনাকে বলি। সরকার সরকার কখন এই কমেন্টটা করলেন? সরকার প্রধান যখন বাংলাদেশে ইশরাক হোসেন তার একটা রায় নিয়ে, একটা হাইকোর্টের রায় নিয়ে তাকে রাস্তায় বসতে হয়েছে। হাইকোর্ট এই জায়গাটায় মানে সর্বোচ্চ আদালত একটা রায় দিয়েছে যেটাতে নির্বাচন কমিশন অ্যাপিল করেনি, তার মানে এটা হচ্ছে স্টাবলিশড ইস্যু। সেইটার এগেনস্টে একটা সুনির্দিষ্ট মন্ত্রণালয় দাঁড়িয়েছে এবং সেইটা তাদের এই প্রতীয়মান হয় যে ব্যক্তিগত একটা ইগো ফাইট দাঁড়িয়ে গেছে। এই পয়েন্টে এসে এই জায়গাটায় সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমরা আরো অনেক বেশি দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। একটা, আপনি জুডিশিয়ারিতে এই মুহূর্তে প্রধান বিচারপতি সরকার বসিয়েছে, অনেক বিচারক পরিবর্তন হয়েছেন, এখানে অ্যাটর্নি জেনারেল চেঞ্জ হয়েছেন, যারা মানে মাথা মাথা ব্যক্তি যা বলেন তারা একটা পরিবর্তন তো এনেছেন এই জুডিশিয়ারি সিস্টেমে। সেই সেই কোর্ট থেকে যখন একটা রায় আসে, সেই রায় যখন এই সরকারের পক্ষ থেকে সেটাকে চ্যালেঞ্জ করা হয় এবং হেরে যাওয়ার পরেও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তখন হাইকোর্ট যদি কেউ হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের রায় যখন অগ্রাহ্যই তো বলবো, আজকে কত মাস হয়ে গেছে, কতদিন হয়েছে, অনেকগুলো সপ্তাহ, তো এইটাতে তো ভিন্নভাবে ইন্টারভেন করার সুযোগ ছিল প্রধান উপদেষ্টা। তিনি তো চাইলেই বিবাদমান পক্ষদেরকে ডেকে কিংবা অন্তত তার সরকারের অংশকে ডেকে বলতে পারতেন কি করণীয়। তিনি তো বয়স্ক ব্যক্তি, তিনি তো বিজ্ঞ ব্যক্তি। কেন করছেন না? আপনাদের কি বিশ্লেষণ, কেন করছেন না? আমাদের কাছে উত্তর নাই, এই কারণেই আমরা উত্তরটা চাই এবং এই কারণেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি সবার প্রতি সমান আচরণ করুন, আপনি আমাদের মাথাতেও হাত রাখুন। এই যে মাথায় হাত রাখাটা কিন্তু একটা তাৎপর্য আছে, আপনি শুধু একটা দলের মাথাতে হাত রাখবেন না, এই অনুরোধটা করা। এবং এই উত্তর না পেলে কি করবেন সেই প্রশ্নটা আপনাদের জন্য, উত্তর না পেলে কি হবে? আমি একটু ওইখানে যাই, কারণ হচ্ছে যে আসলে আরেকটা প্রশ্ন রয়ে গেল, আমি ওটাতে একটু এসেই তারপরে এই উত্তর না পাওয়ার জায়গাটা যাই। মানে আপনারা কখনো শক্ত হচ্ছেন, আবার কখনো ফ্লেক্সিবল, আবার মনে হচ্ছে শক্ত, আবার কখনো নরম, মানে এর পিছনেও কোনো কারণ আছে কিনা, পিছুটান আছে কিনা আপনাদের, এটা আমি আসি এই প্রশ্নে। কিন্তু মাহমুদা হাবিবা, ওই যে প্রশ্নটি করছিলাম, বরকতুল্লাহ বুলু বলছেন আমাদের এখানে মানে বাংলাদেশে ধর্মীয় কোনো কমেন্ট করব না এবং আমি এইটার কোনো দায় দল নেবেন বলে আমি বিশ্বাস করি না। এটা তার দলীয় একটা ফোরামেই কথা বলছিলেন, পাশে ছিলেন মোয়াজ্জেম হোসেন আলাল, আরো নেতারা ছিলেন এবং মানে যখন তিনি বলছিলেন দেখুন আমাদের অসংখ্য স্তর আছে, কিন্তু আমরা দলের অসংখ্য তারা অত্যন্ত উচ্চ স্তরের নেতা, কিন্তু অবশ্যই ফাইনাল যে কোনো ডিসিশনের জন্য আমরা সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারপরে স্থায়ী কমিটির উপরেই মানে রিলাই করি। যেহেতু ওপেন ডিসকাশনে ঐকমত্য কমিশনে সালাউদ্দিন আহমেদ খুব সুস্পষ্টভাবে বলে এসেছেন, আমাদের ফিলিং এবং আমাদের স্ট্যান্ড জানিয়ে এসেছেন, এরপরে যারা যেটা বলবেন এটা তারা নিজ দায়িত্বে বলবেন, এটার দায়িত্ব এই বাইটার জবাব। নিজ দায়িত্বে বললেও তো বিএনপির একজন নেতা যখন বিএনপির ট্যাগ নিয়ে একটা কথা বলেন, জনগণের মধ্যে তার ইম্প্যাক্টটা সাধারণ কোনো বুলু বললে সেই ইম্প্যাক্টটা পড়তো না, বিএনপির বুলু বলেই হয়তো তার একটা ইম্প্যাক্ট থাকবে। সেখানে আপনি কি মনে করেন এরকম কথার আসলে, আমি যে প্রশ্নটা করছিলাম, ইম্প্যাক্ট বা প্রভাব কেমন? কারণ আমাদের ধর্মীয় সেন্সিটিভিটির দেশ, ডক্টর ইউনূস কি খ্রিস্টান নাকি মুসলমান, এই বিতর্কটা তুললে তার একটা প্রভাব পড়েই কি? আমি জড়াতেই চাই না, আমি প্রসঙ্গটা একেবারেই এটা নিয়ে আমি কোনো অ্যান্সারই করতে চাই না। আমার ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের যে কোনো স্টেটমেন্টের আগে দলীয় সর্বোচ্চ পর্যায় থেকে আসলে আসাটা জরুরি। আপনি এই বিষয়ে মন্তব্য করতে চান? তাহলে আগের ওই প্রশ্নটাতে ফিরে যাই যে আপনারা কখনো শক্ত কখনো নরমের পেছনে কোনো কারণ আছে কিনা? কারণ আমরা শুনছিলাম যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে, আপনারা রাজপথে আন্দোলনের কথা, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে প্রয়োজনে রোডম্যাপ না পেলে রাজপথে আন্দোলন, সালাউদ্দিন আহমেদ সহ অনেক নেতারাই বলেছেন। তারপরে আপনারা গেলেন, আমি আরো আগের কথা বলছি, ডক্টর ইউনূসের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে গেল বিএনপির প্রতিনিধি দলেরা, তারপরে বের হয়ে বললেন যে আমরা অসন্তুষ্ট। ঠিক তার পরদিনই বললেন যে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন, এতদিন যেখানে বলা হচ্ছিল স্পষ্ট রোডম্যাপ না পেলে আন্দোলন। তারপরে এখন আবার তারেক রহমানকে বলতে শুনলাম ডিসেম্বরেই হতে হবে নির্বাচন, এরপরে একদিন পরেও নির্বাচন হওয়া যাবে না, আরো নেতারা বললেন, মির্জা আব্বাস সহ বললেন। এখন আপনি বলছিলেন যে ফ্লেক্সিবিলিটি আছে, মানে কোনো পিছুটান কি আছে আপনাদের? না, কোনো পিছুটান নাই। আপনাকে ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। দেখুন, আমার যদি প্রয়োজন হয় নির্বাচনের জন্য, আবারও বলি, আমি টকশোতেই বলছি, ওপেন
বলছি, যদি প্রয়োজন হয় বিএনপি শক্তি প্রদর্শন করবে। শক্তিটা কি? বিএনপি কি কখনো লাঠি সোটা নিয়ে, লগি বৈঠা নিয়ে রাস্তায় নেমেছে? বিএনপি শক্তি জনগণ। বিএনপির শক্তি একেবারে সব অর্থেই বাংলাদেশের সাধারণ ভোটার, এবং বিএনপির শক্তি যেটা প্রদর্শন সেটা কিন্তু তার সমর্থকদের এক জায়গায় করা। বিএনপি এটা যখনই চায়, যদি প্রয়োজন হয় সেটা করবে, এবং এই ডেমনস্ট্রেশনটা এই সরকারের বিরুদ্ধে করতে হবে কিংবা তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে, এই বিষয়টা বেদনাদায়ক, এইটা আমরা চাই না। কিন্তু যদি দেখা যায় যে নির্বাচন নিয়ে টালবাহানাটা অনেক বেশি বিস্তৃত হচ্ছে, আবার মানে আলোচনার টেবিলে প্রথম থেকে বিএনপি বসার জন্য সবসময় তৈরি। আপনি যদি একেবারে 7ই আগস্ট থেকে, আপনার 5ই আগস্ট থেকে বিএনপির আচরণ আজ পর্যন্ত, বিএনপির সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ যারা করেন কিংবা দল যারা পরিচালনা করছেন, তাদের যদি কার্যকারিতার ধারাবাহিকতা দেখেন, কোথাও কোনো অসহিষ্ণু কিংবা অসৎ আচরণ এই সরকারের প্রতি বিএনপির পক্ষ থেকে করা হয়নি। ইশরাক হোসেন যখন তার সমর্থক মাঠে ছিলেন, বিএনপি কিন্তু দল হিসেবে সেখানে তার কর্মীদের পাঠায়নি। ইশরাক হোসেনের একটা স্ট্রং বেস আছে যাদের নিয়ে সে নির্বাচন করেছে, এবং তার ভোটার সংখ্যা কিন্তু বিপুল, যে ভোটার বিপুল ভোটার। এই ইশরাক হোসেন সাদেক হোসেন খোকার ছেলে, যে সাদেক হোসেন খোকার কাছে শেখ হাসিনার এই আন্দোলনটা কি তার নিজস্ব আন্দোলন? বিএনপির কে দলীয় ব্যানারে আন্দোলন হয়নি, এটা মেয়র ইশরাক হোসেন, মেয়র নির্বাচন, সে বিএনপির মনোনীত মেয়র অবশ্যই, কিন্তু মাঠে কিন্তু বিএনপি তার নেতাকর্মীদের কোনো নির্দেশনা দেয়নি ঢাকা উত্তর থেকে নেতারা চলে যাও, ঢাকা দক্ষিণ থেকে নেতারা চলে যাও। তেমন হলে আপনি দেখতেন আমাদের সিনিয়র নেতারা সেখানে আছেন, তেমন হলে আপনি দেখতেন আমাদের উত্তরের প্রার্থী তাবিদ আওয়াল ওখানে উপস্থিত আছেন। কি ইশরাকের লড়াইটা ইশরাক একাই লড়ছেন? অবশ্যই ইশরাক হোসেন তো বিএনপিকে প্রতিনিধিত্ব করছেন, কিন্তু তার একটা রায়ের জন্য তার ভোটাররা দাঁড়িয়েছেন তার পেছনে। আমি কি বোঝাতে পারলাম আপনাকে? দক্ষিণের নেতাকর্মীরা, দক্ষিণের সাধারণ লোকজন তার পাশে দাঁড়িয়েছেন। এই উত্তর থেকে বা অন্য জায়গা থেকে যেতে হয়নি। বিএনপি যদি ডেমনস্ট্রেশন করতে চায়, আমি দয়া করি সেই দিন না আসুক, কিন্তু বিএনপি ডেমনস্ট্রেশন করতে চাইলে সেই সরকারের আমলে বা সাবেক সরকারের আমলেই তো আমরা 10 লাখ লোক এই ঢাকা শহরে জড়ো করেছি। কাজে এখনকার এই মুক্ত পরিবেশে এই সংখ্যাটা অনেক গুণ হবে, জনশক্তি অনেক বড় শক্তি। এই শক্তির এইটা আপনারা বলছেন যে 1 মাসের মধ্যে আপনাদের রোডম্যাপ দিতে হবে, না পেলে কি করবেন? অপেক্ষা করবেন? 1 মাসের মধ্যে সংস্কার করে, আমি কথাটা বলি একটু কারেক্ট, সরি, আমি আমার মতো যতটুকু জানি সেটা হলো 1 মাসের মধ্যে সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে বলে বলেছেন সালাউদ্দিন আহমেদ। উনি একই সাথে এটাও বলেছেন যে ডিসেম্বরে যদি আপনি দিতে না পারেন নির্বাচন, তাহলে আপনার জনগণকে কারণ জানাতে হবে, দেশের জনগণকে, যে কেন আপনি দিতে পারছেন না। তার মানে হচ্ছে আপনাকে ডিসকাস করতে হবে। ডিসকাশনের টেবিলটা বিএনপি অলওয়েজ ওপেন রেখেছে। বৃহত্তম দল হিসেবে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে কোন জায়গায় তার যেন এই বৃহতের প্রেশারটা এই সরকারকে বহন করতে না হয়। জি, এই যে দেখছিলাম আসলে 1 মাসের মধ্যেই আসলে আপনারা রোড ম্যাপ চেয়েছেন, জুলাইয়ের মধ্যে আপনারা রোড ম্যাপ চেয়েছেন। আমি এই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে রোডম্যাপ তো আমরা চাইতেই আছি। হ্যাঁ, চাইতেই আছেন, কিন্তু আবারও 1 মাস সময় তাহলে বেঁধে দেন কেন, যদি আসলে ফ্লেক্সিবলি থাকবেন আপনারা? 1 মাসের মধ্যে দিতে না দিলে পরবর্তী পদক্ষেপ নেবে, আসলে সেটাই আমার জিজ্ঞাসা বারবার। আর আমরা জানাবো, জি, একটা মাস আমরাও জানাবো, জি, স্পষ্ট। এবার একটু দমন করতে পেরেছেন শারমিন। সাবেক সরকার যেসব টুল ব্যবহার করেছেন, পুলিশ কিংবা র্যাব কিংবা সেনাবাহিনী, এইবার ধরুন একটা আন্দোলনের জায়গায় যেতেই হলো, তখন আসলে এটা কন্ট্রোলের উপায়টা কি? আমি কিউরিয়াস। এই কারণে শুধুমাত্র জনসমাগম, কিচ্ছু করা লাগবে না, স্রেফ জনগণ এসে বসে গেলে এটার জন্য স্বাভাবিক যেটা গণতান্ত্রিক প্রসেস। আপনি একটা অত্যন্ত উন্নত দেশে বসে আছেন, আপনারাও ডেমনস্ট্রেশনের বিভিন্ন চেহারা দেখেন, আপনারাও জানেন যে এটাকে নিয়ন্ত্রণ কিভাবে করার চেষ্টা করা হয়। আমরাও জানি যে ইন্টারিম সরকার কোনোভাবেই সাবেক ফ্যাসিস্ট সরকার নয়, ফলে চাইলেও তাদের পক্ষে সাবেক সরকার যেভাবে ক্ষমতায় টিকে ছিলেন টিকে থাকা কঠিন হয়ে যাবে। এবং ওই পর্যায়ে বিএনপি যাবে কেন, বা ওই পর্যায়ে সরকারের সাথে বিএনপির সম্পর্ক যাবে কেন? এই যে আমাদের মুখোমুখি অবস্থান এনসিপির সাথে, এই যে সরকারের সাথে আলটিমেটাম দেওয়া দেওয়ি কিংবা একটা তিক্ততা তৈরি হওয়া, আস্থার সংকট তৈরি হওয়া, এতে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি কে শারমিন? সাবেক
পালিয়ে যাওয়া পতিত সরকার ছাড়া, এই ফ্যাসিস্টরা ছাড়া তো আর কেউ আমি বেনিফিশিয়ারি দেখি না। এই দেশে যত বেশি নির্বাচন ডিলেড হবে, এই ইন্টারিম সরকার, যে ইন্টারিম সরকার অত্যন্ত ভালনারেবল সিচুয়েশনে আছেন, এটা তত বেশি ভালনারেবল হতে থাকবে। পালিয়ে যাওয়ার শক্তিদের প্রচুর টাকা আছে এবং তারা কেবল একটা লেয়ার পালিয়েছে। বাকি যে গোটা দেশব্যাপী যে সমস্ত আপনার তাদের মানে তাদের কি বলে এটাকে, তাদের সহযোগীরা, তাদের সাথীরা, প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা, পুলিশের ভিতরে ঘাপটি মেরে থাকা, তারাও কিন্তু মাথা চাড়া দিতে থাকবে যত দিন যেতে থাকবে। আর তাদের নির্বাচন এই যে সরকার আছে আইডেন্টিফাই করবে কারা, বলুন আপনাকে একটা সংসদ লাগবে না, আপনার একটা সংসদের প্রয়োজন আছে, সেই সংসদটা নির্বাচিত এবং ভোটের মাধ্যমেই হতে হবে। আচ্ছা, একটু এখানে একটা প্রশ্ন করি, এটা একটা পুরনো প্রশ্ন, এটা তখন আওয়ামী লীগ যখন 24-এ নির্বাচন করলো তখন সেই প্রশ্নটাও করতাম আমরা, এবং তখন একটা মানে একটা বিশ্লেষণ আপনাদের পক্ষ থেকে আসলে খুবই যৌক্তিক শোনাতো, সেটি যে ড্রেনের পানি বনাম মানে হাতির ঝিলের খালের পানি বা খুব ময়লা কোনো খালের পানি, এই দুটাই হচ্ছে অপশন, সেখান থেকে একটা বেছে নিতেই হবে, এর বাইরে কোনো উপায় ছিল না। যদি 24-এর নির্বাচনের কথা বলি বা 14-তে ওই রকমই, এখনই বাকি আপনাদের প্রতিপক্ষ কে, বিএনপির প্রতিপক্ষ কে, মানুষের হাতে অপশন কি? এটা ভোটাররা ডিসাইড করবেন। ভোটারের হাতে বিকল্প কি, ডিসাইড করার জন্য অপশন কি? সুযোগটা দেবেন, আপনি তাদেরকে ডিসাইড করার সুযোগটা দেবেন। আপনি সেই সুযোগ থেকে তো আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে আওয়ামী লীগ সেখানে নাই, মানে বা আরো যা দল ছিল, জাতীয় পার্টি বলি বা 14 দল যারা অপারেট করতো তারা করতে পারছে না। আওয়ামী লীগের ভোটাররা যারা আওয়ামী লীগের কর্মকাণ্ডটা প্রকৃতভাবে উপলব্ধি করতে পেরেছেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আওয়ামী লীগের বাদ দিয়ে দেওয়াটা বিষয় না, হচ্ছে কোনো আওয়ামী লীগের আমি আজ পর্যন্ত এই 8-9 মাস তো চলে গেল, আমি মিট করিনি যাদের মধ্যে কোনো রিমর্স আছে, যাদের মধ্যে মিনিমাম অনুশোচনা আছে। আমি আপনার এই শোতে আমি দেখেছি আপনি কি কয়েকজনকে সম্ভবত ইন্টারভিউ মানে শো করেছেন, আপনি কতটুকু বুঝেছেন বা ফিল করেছেন আমি জানি না, কিন্তু বাংলাদেশে যারা আছেন তারা আজ অব্দি এই অভ্যুত্থানটাকে জন অভ্যুত্থান মানতেই চান না। তারা এত বাজে ভাষায় কথা বলেন এবং এই যে নিহত, এই যে শিশুদের রক্ত যেই দেশে ঝরেছে সেইটা নিয়ে পর্যন্ত তারা মক করতে ছাড়েন না। এই আওয়ামী লীগ যারা রিয়েলাইজ করবে সমর্থকরা, তারা আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস তারা ভোটদানে একটা বড় অংশ এবার ভোটদানে বিরত থাকবে বলে আমি মনে করি। কারণ আওয়ামী লীগের আবার কার্ড সিস্টেম, এটা আসলে ঠিক রাজনৈতিক দল বলা যায় কিনা এটাও আমার কাছে ডাউট লাগে। এক ধরনের যারা কোর ভোটার, এটা করে অলমোস্ট লাইক আ কাল্ট, ইট ইজ লাইক আ রিলিজিয়ান, এটার বাইরে যাওয়াটা কঠিন। সেই ক্ষেত্রে তাদের একটা বড় অংশ, এটা আমার ব্যক্তিগত যতটুকু, যেহেতু আমি মাঠের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট, আমি লোকাল ইলেকশন দেখেছি, আমি জাতীয় নির্বাচনগুলো যেগুলো হয়েছে এগুলো তো আর নির্বাচন ছিল না, কিছু লোকাল ইলেকশন কিন্তু আমরা দেখেছি যেগুলো সেই সময় হয়েছে। তো সেই সময় আমার অভিজ্ঞতা থেকে আপনাকে আমি বলছি, একটা বড় অংশ নির্বাচনে তার অংশ মানে তারা ভোট দেওয়ার কথা নয়। আর ভোট এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে এই বড় অংশকে বাদ দিয়ে দেওয়া হলো না, মানে ইনক্লুসিভ হবার কথা তো ছিল এই সরকারের, সেখানে তারা বঞ্চিত হয়ে গেল না? আপনি কোন পার্সপেক্টিভে বলছেন? আপনি যখন ভোটার তখন আপনার সামনে যে মার্কাগুলো থাকবে তার মধ্যেই তো আপনাকে বেছে নিতে হবে। যেমন 24-এ ছিল, 24-এ যে মার্কাগুলো ছিল যারা বেছে নেওয়ার নিয়েছে আর যারা দেয় নাই তারা তো যায় নাই, কিন্তু ওই রকমই একটা অবস্থা। 24-এ তো কোনো ভোটই হয় না। কোন 24-এ ভোটের কথা বলছেন? 7ই জানুয়ারি? হ্যাঁ, ওটা তো কোনো ভোটই হয় না। কোনো ভোট না, ভোট তো হয়েছে না, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মার্কা যে কয়টা থাকবে তার মধ্যে বেছে নেবে তারা। দেখুন, যে প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আমি সেটার সাথে একমত নই। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে কখনোই নিষিদ্ধ করতে হয় না, করা উচিত না। একটা দল, আমাদের যে 47 মানে অনুচ্ছেদের সংবিধান খুব সুস্পষ্টভাবে একটা প্রভিশন আছে, যেটা একটা সংশোধনী আনলেই সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা যেত। আপনি মনে রাখবেন যে নির্বাহী আদেশে যতগুলো, নির্বাহী আদেশের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? নির্বাহী প্রধান বদলে গেলেই আদেশও বদলে যায় এবং আগামীতে এই আদেশটি অন্য কারো উপরে প্রয়োগ হবে না তা তো নয়। জামাত ইসলামী যেমন সাফার করেছে নির্বাহী আদেশের এই সুদীর্ঘ যন্ত্রণা। কাজে এই জিনিসটা নির্বাহী আদেশ কতটুকু মানে সাস্টেইনেবল এটাও তো আপনাকে ভাবতে হবে। নির্বাহী আদেশ, প্রধান নির্বাহী বদলে গেলে বা নির্বাহী বদলে গেলে বদলে যায়, আপনারা যখন আপনারা আসবেন ধারণা করা হচ্ছে, তখন কি আদেশ বদলাবে? মানে আমরা যেটা চাই, কোন রাজনৈতিক দল, আবারও রিপিট করি, কোন রাজনৈতিক দল নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়, কিন্তু যেটাই সরকার করে গেছে সেইটার এগেনস্টে বা কোনো স্টেপ নেওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আইনগত ব্যবস্থা পরিচালনার মধ্যে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করে তারপরে যদি নিষিদ্ধ হয় আইনগতভাবে হোক, ওরা তখন আবার আইনগতভাবে আইনি লড়াই লড়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনুক। আওয়ামী লীগকে নাম হিসেবে